তো আমরা চলে আসলাম আবারও আমাদের আজকে। তো আজকে আমরা আসলে চ্যাপ্টার 3 পড়তেছিলাম, ওটারই লেকচার 3 পড়ব। তো চ্যাপ্টার 3-তে আমরা পদার্থের গঠন নিয়ে আলোচনা করতেছিলাম। তো এর মধ্যে বেশ কিছু অংশ আমরা অলরেডি পড়ে ফেলেছি। আজকে হচ্ছে আমরা শুরু করব ইলেকট্রন বিন্যাসের শেষের অংশটুকু থেকে। আমরা গতদিন উপশক্তি স্তর সম্পর্কে ধারণা পেয়েছি, প্রধান কক্ষপথ সম্পর্কে ধারণা পেয়েছি। আজকে আমরা ধারণা নিব যে এটার উপর ভিত্তি করে কিভাবে ইলেকট্রন বিন্যাস করা যায়। তো এক্ষেত্রে তোমাকে প্রথমে অবশ্য গত ক্লাসের একটা জিনিস ভালো করে বুঝতে হবে, আমরা বোর কক্ষপথে ইলেকট্রনকে কিভাবে ডিস্ট্রিবিউট করেছি এটা তোমাকে বুঝতে হবে ভালো মতো করে। গত ক্লাসে কিন্তু আমরা এটা দেখাইছি কিভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে, কিভাবে কে এল এম এন শেলে ইলেকট্রনগুলো গেছে। আজকে আমরা দেখব উপশক্তির ওয়াইজ কোন উপশক্তির স্তরে আগে শক্তি আসে, কোনটা পরে আসে, এই জিনিসগুলো হচ্ছে আজকে আমরা বোঝার চেষ্টা করব। এবং এরই সাথে আমরা কৌণিক ভরবেগ সম্পর্কে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে সেটা আমরা দেখব। তো চলো আমরা শুরু করে দিই। এই যে আমরা এখানে ছিলাম, পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি সম্পর্কে আমরা জানবো। তো এখানে বলতেছিলাম আমি যে উপশক্তি স্তর সম্পর্কে আমরা গতদিন ধারণা পাইছি, যাদের একটু মনে নেই আমি একটু হালকা করে রিক্যাপ করে দেই। উপশক্তি স্তরের ধারণাটা আমরা কিভাবে পাইছি আমি একটু মনে করাই দেই। কথার কথা, উপশক্তি স্তরের সংখ্যা বের করে আমরা একটা নিয়ম শিখছিলাম যে কোনো কক্ষপথে কয়টি উপশক্তি স্তর থাকতে পারবে, 0 থেকে n-1 সংখ্যক পর্যন্ত থাকতে পারবে, তাই না? দেখো তো একটু মনে করে, আমরা কিন্তু এটাই শিখছিলাম, 0 থেকে n-1 সংখ্যক উপশক্তি স্তর থাকতে পারবে, এটা হচ্ছে নিয়ম। এখন এই যদি সংখ্যা হয় তাহলে ধরো তোমার দ্বিতীয় কক্ষপথে কয়টা উপশক্তি স্তর হবে, তৃতীয়তে কয়টা হবে, এটা কিন্তু আমরা ভালো করে জানি। ধরো তোমাকে কেউ একজন বলল যে আসলে কক্ষপথ নাম্বার 1-এ কয়টা উপশক্তি স্তর পাওয়া যাবে, তাহলে সেটার উত্তর আমরা কিভাবে দিব? আমরা এটা উত্তর দিব এইভাবে যে কক্ষপথ 1, ওকে ভেরি ইজি, তাহলে এখানে থাকবে কয়টা, এল এর মান হবে একটা 0, এল এর মান হবে 1। এবার আমরা এটাও শিখছিলাম গতদিন যে এল এর মান যদি 0 হয় তাহলে উপশক্তি স্তরের নাম কি হবে, এস, আর এল এর মান যদি 1 হয় তাহলে উপশক্তি স্তরের নাম কি হয়ে যাবে, পি। খুব ইজি, রাইট? আমরা এটাই কিন্তু গতদিন পড়ছি এবং ওখান থেকে আমরা আজকে শুরু করব। তো একইভাবে তোমাকে যদি বলে এন এর মান 2 কত, 2 হইলে কি হবে, এন এর মান যদি 2 হয় তাহলে তোমার এল এর মান কত হবে? এল এর মান হতে পারে 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে এন এর মান 2 হইলে এল এর মান কি হইতে পারে, 0 হইতে পারে, 0 থেকে শুরু হবে, রাইট? তারপর আমরা আস্তে আস্তে আগাবো, আমরা কত যাব, সরি আমি এখানে একটু ভুল করছি, আচ্ছা এবার ঠিক আছে। এন এর মান 1 হইলে হবে এল এর মান 0, তার মানে এটা হচ্ছে এস। এন এর মান 2 হইলে এল এর মান কি হবে, 0 আর 1 হবে, রাইট? দুইটা হইতে পারে, 0 থেকে 1-n-1, একটা কম হইতে হবে। 2 এর থেকে 1 কম কত, 1, তাহলে সর্বোচ্চ 0 থেকে কত পর্যন্ত যেতে পারবে, 1 পর্যন্ত যেতে পারবে। তাহলে কি কি হইতে পারে, 0 আর 1 হইতে পারবে। একইভাবে তোমাকে যদি বলা হইতো n এর মান যদি 3 হয় তাহলে এল এর মান কত হবে, তাহলে তুমি কি করতা, আমরা লিখতে পারতাম এল এর মান কি কি হইতে পারে, 0 হইতে পারে, 1 হইতে পারে, আর কি হইতে পারে, 3 হইতে পারে। তাহলে এল এর মান কি হবে, 0 হইতে পারে, এল এর মান 1 হইতে পারে, আর হইতে পারে কি এল এর মান 2 হইতে পারে। কখন, যখন আমরা n এর মান 3 পাবো, তাই তো? তাহলে এখন এল এর মান 0 মানে কি, আমরা এটাও শিখছি কতদিন, এল এর মান 0 মানে হচ্ছে এস উপশক্তি স্তর, 1 মানে হচ্ছে পি, এই যে এস পি, আর এখানে কি হবে ডি। এখন এই যে স্টেটমেন্টটা আমরা লিখলাম এগুলো একটা মিনিং আছে, আমরা আসলে এই মিনিং গুলো আজকে শিখবো, যেগুলো দ্বারা কি কি বোঝায় এবং এগুলো কিভাবে আমরা ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। যদি এস হয় তার মানে দ্বিতীয় কক্ষপথে শুধুমাত্র 2টা উপশক্তি স্তর থাকতে পারবে, একটা হবে এস আর একটা হবে হচ্ছে পি। প্রথম কক্ষপথে শুধুমাত্র এস থাকতে পারবে, মানে শুধুমাত্র 1s হবে, 1p কখনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, 1d এর কখনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। n এর মান যখন 2 তখন l এর মান আমি 0 পাচ্ছি আর 1 পাচ্ছি, তার মানে আমি কি কি পাবো, 2s পাবো আর কি পাবো, 2p পাবো। তার মানে তোমাকে যদি কেউ বলে 2d অরবিটালটা কি সম্ভব কিনা, তাহলে তুমি বলবা কি 2d সম্ভব না, কারণ n এর মান যখন 2 তখন আসলে সর্বোচ্চ আমি 2টা উপশক্তি স্তর পাবো, একটা হবে s একটা হবে p, তার মানে সেক্ষেত্রে 2d কিন্তু সম্ভব না। একইভাবে আমরা 3 এর ক্ষেত্রে যদি চিন্তা ভাবনা করি, যদি 3 হয় 3 এর ক্ষেত্রে আমরা কি পাবো, 3 এর ক্ষেত্রে আমরা 3টা উপশক্তি স্তর পাইতে পারবো সর্বোচ্চ। কি কি 3টে উপশক্তি স্তর, এই যে দেখো, একটা হইতে পারে কি এল এর মান 1 এর জন্য
শূন্যের জন্য এবং এল এর মান 2 এর জন্য আমরা পাবো, মানে একটা কম। তাইলে এখানে কি কি পাওয়া যাবে? 3s পাওয়া যাবে, 3p পাওয়া যাবে এবং 3d পাওয়া যাবে। মানে কেউ যদি তোমাকে বলে 3f উপশক্তি স্তরটা কি সম্ভব কিনা, তুমি উত্তরে বলবা না, 3f উপশক্তি স্তর সম্ভব না। কারণ n এর মান যখন 3 হয় তখন সর্বোচ্চ 3টে উপশক্তি স্তর হইতে পারে, s, p এবং d। এবার আসো পরেরটাই যদি আমরা বলতাম n এর মান ধরো তোমাকে দিছে কেউ একজন 4, n এর মান 4 দেওয়া আছে, তাহলে সেটার সাপেক্ষে l এর মান কি কি হইতে পারবে? একটা হইতে পারবে l এর মান 0 হইতে পারবে, আরেকটা হইতে পারবে l এর মান 1 হইতে পারবে, আর কি হইতে পারবে? l এর মান 2 হইতে পারবে, এবং এখানে কিন্তু l এর মান 3 হইতে পারবে। কেন হইতে পারবে? আমরা বলছিলাম 0 থেকে n-1 মানে একটা কম। তাহলে একটা যদি কম হয় তাহলে কি হবে? এই যে দেখো খেয়াল করে, ওটা তো 4, 4-এর থেকে এক কম কত? 3। তাহলে সর্বোচ্চ 0 থেকে কত পর্যন্ত যাইতে পারবো? 3, তাই না? এখন যদি এটা হয় তাহলে এল এর মান 0 হইলে আমরা বলি এস উপশক্তি স্তর, 1 হইলে আমরা বলি পি। খেয়াল করে দেখো, 1 হইলে আমরা কি বলি? পি। 2 হইলে আমরা বলি ডি। 3 হইলে আমরা বলি তাকে এফ। নাও এখন যদি তোমাকে প্রশ্ন করে যে 4f অরবিটাল সম্ভব কিনা, উত্তর কি হবে? হ্যাঁ, 4f অরবিটাল সম্ভব, এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। কারণ আমরা এখানে কি পাচ্ছি? 4f। তাহলে আমরা একটু খেয়াল কইরা এখানে একটু লিখে নেই যে এদের ক্ষেত্রে তাহলে আমরা কি কি স্তর পাচ্ছি। আমরা এটার ক্ষেত্রে পাচ্ছি কি? শুধুমাত্র 1s পাচ্ছি, 1p, 1d, 1f নাই। এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? 2s পাচ্ছি, আর কি পাচ্ছি? 2p পাচ্ছি, বাকিগুলা কিন্তু হয় না। এর ক্ষেত্রে আমরা কি পাই? আমরা পাই 3s, 3p এবং 3d। এখানে কিন্তু 3f সম্ভব না। এবং লাস্টেরটার ক্ষেত্রে আমরা পাবো 4s, 4p, 4d এবং 4f। তাই তো? দেখো তো একটু, এটা একটু খেয়াল করে দেখো সবাই যে কি কি জিনিস পাওয়া যায় আর কি কি জিনিস পাওয়া যায় না। তো র্যান্ডমলি তোমার যদি কেউ প্রশ্ন করে তখন তুমি কিন্তু এগুলোর বেসিসে উত্তর করে ফেলতে পারবা। তোলা হয়েছে সবার, তাই না? আসো আমরা একটু প্রশ্নে চলে যাই যে এটা হইলে আসলে প্রশ্নগুলো কেমন হইতে পারে, বা তোমাকে কি কি প্রশ্ন করতে পারে, যে কোনটা হবে, না হবে, কেন হবে, তাই না? আমরা একটু পরে এগুলা দেখবো আরো। আমি আপাতত একটা বেসিক আইডিয়া দিই। ধরো তোমাকে প্রশ্ন করলো 3f অরবিটাল সম্ভব নয় কেন, ব্যাখ্যা করো। প্রশ্নটা একটু সবাই লিখে নাও। 3f অরবিটাল 3f উপশক্তি স্তর সম্ভব নয় কেন? 3f উপশক্তি স্তর সম্ভব নয় কেন? সম্ভব নয় কেন? তুমি কিভাবে উত্তর করবা? তো তুমি তখন কি করবা জানো? তুমি বলবা এখানে প্রধান কক্ষপথ কত? 3। তাহলে আমরা এখানে লিখে ফেলবো প্রধান শক্তি স্তর n সমান 3। এভাবেই আনসার করবা। প্রধান শক্তি স্তর n সমান 3 পাচ্ছি আমরা। এখন যদি আমরা 3 পাই তাহলে n এর মান 3 হলে n = 3 হলে l এর মান কত হবে বলো তো সবাই? n = 3 হলে আমাদের l এর মান কত হইতে পারে? l এর মান হবে 0, l এর মান হবে 1, l এর মান হবে 2, তাই না? এখন l এর মান যখন 0 তখন আমরা তাকে কি বলি? তখন আমরা তাকে বলি হচ্ছে s, 1 হইলে p এবং 2 হইলে t। তাহলে এখান থেকে আমরা একটা ডিসিশনে আসতে পারি যে এটা আসলে কি হবে? এটা হবে হচ্ছে 3s, এটা হবে আসলে কি 3p, এটা হবে আসলে কি 3d। খেয়াল করে দেখো এখানে 3f এর কোনো জায়গায় নেই, 3f এর কোনো জায়গায় নাই। 3f এর যেহেতু কোনো জায়গায় নাই তাহলে আসলে 3f কি হবে? তৈরি হবে না, সিম্পল। এবং এটাই তো আমাদেরকে প্রশ্ন করছে যে 3f উপশক্তি স্তর সম্ভব নয় কেন। তুমি ব্যাখ্যা দিবে এভাবে n = 3 এর জন্য
আমাদের উপশক্তি স্তর পাওয়া যায় হচ্ছে এই কয়টা। যেহেতু এই কয়টাই পাওয়া যায়, তাহলে আমাদের আসলে 3D তৈরি হওয়া, 3F তৈরি হওয়া সম্ভব নয়। একইভাবে তোমার একই প্যাটার্নে প্রশ্ন করতে পারে যে কেন 2D অরবিটাল সম্ভব না। ধরো সে আমরা এটাও একটু লিখে ফেলি, যে তোমাকে প্রশ্ন করলো যে কেন 2D অরবিটাল সম্ভব নয়, কিভাবে উত্তর করবো আমরা? কেন 2D উপশক্তি স্তর সম্ভব নয়? 2D উপশক্তি স্তর সম্ভব নয়। কেন? উত্তর কিন্তু একই ধরনের হবে, একইভাবেই তুমি উত্তর করবা, একদম যেভাবে বামেরটা আমরা করছি একই প্যাটার্নে একইভাবে তুমি উত্তর করবা। তুমি প্রথমে কি লিখবা, যে এখানে প্রধান শক্তি স্তর, এই যে আমরা এখান থেকে দেখে বুঝবো, প্রধান শক্তি স্তর n সমান 2, তাই তো? এখন n এর মান যদি 2 হয়, তাহলে l এর মান কত হবে? l এর মান হইতে পারে 0 আর l এর মান হইতে পারে 1। তো 0 মানে হচ্ছে s, 1 মানে হচ্ছে p। তাহলে আমরা এখান থেকে লিখে ফেলতে পারি, তাহলে এটা কি হবে 2s আর এটা কি হবে 2p। তো খেয়াল করো এখানে 2d এর কোনো জায়গায় নেই, যেহেতু 2d এর কোনো জায়গায় নেই, তার মানে 2d আসলে তৈরি হবে না। তাই আমরা বলতে পারতেছি 2d উপশক্তি স্তর সম্ভব না। বোঝা গেল? আচ্ছা, যদি এটা হয় তাহলে এখন প্রশ্ন হচ্ছে কোনটা সম্ভব সম্ভব না, এটা আমরা বুঝলাম, কিন্তু ইলেকট্রন কোনটা থেকে কোথায় যাবে এটা আমরা কিভাবে ডিসাইড করব, হাউ টু ডিসাইড দ্যাট। তো এটার ক্ষেত্রে মাথায় রাখবা, কোন উপশক্তি স্তরে যাবে আগে আর কোনটাতে পরে যাবে ইলেকট্রন, এটা কমপ্লিটলি ডিপেন্ডেন্ট হচ্ছে একটা ভ্যালুর উপরে। ভ্যালুটা হচ্ছে এরকম, আমরা এইভাবে ডিসাইড করি, আমরা n+l এর ভ্যালু দেখি। n+l, n হচ্ছে কি প্রধান শক্তি স্তর আর l হচ্ছে তার উপশক্তি স্তরের সংখ্যা, তাই না? উপশক্তি স্তর যেটা দিয়ে আমরা প্রকাশ করি, তাহলে এটার ভ্যালু যার মধ্যে বেশি হবে সেখানে সেখানে ইলেকট্রন পরে যাবে। যার মান সবচেয়ে কম হবে n+l এর, তার মধ্যে ইলেকট্রন আগে প্রবেশ করবে। বুঝবা, n+l এর মান যার ক্ষেত্রে কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। আসলে আমরা একটু দেখি যে n+l মান কম হলে ইলেকট্রন আগে প্রবেশ করবে, আগে প্রবেশ করবে। বুঝছো কথাটা? যার n+l এর মান কম তাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এখন তোমারে বললো চলো আমরা একটা সহজ দিয়ে শুরু করি, যে 2s আগে প্রবেশ করবে নাকি 2p তে আগে প্রবেশ করবে। ধরো আমরা চিন্তা করি এটা হচ্ছে 2s আর এটা হচ্ছে 2p, তা আমরা দুইটার মধ্যে কোথায় আগে ইলেকট্রন প্রবেশ করবে একটু খেয়াল করি। তো আমরা প্রথমে এর n+l টা বের করি, n+l, আর এর ক্ষেত্রে আমরা এর n+l টা বের করি। চলো, তো এখানে n এর ভ্যালু কত 2, l এর মান 0, কত আসছে 2, এখানে কত আসে n এর মান 2 আর p আছে, p এর জন্য আমরা l এর মান কত পাই 1, যোগ করলে কত আসে 3। তাহলে আমরা কি বলছি, যার ক্ষেত্রে মান কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। এখানে মান কম কার মধ্যে পাইছি আমরা 2s এ পাইছি, তাই এখানে মনে রাখবা ইলেকট্রন সবার আগে 2s এ প্রবেশ করবে, তারপরে 2p, আর 1s এ তো আগে প্রবেশ করে, সেগুলো তো আমরা দেখবই। তাহলে এক্ষেত্রে আমরা জিনিসটা লিখবো কিভাবে, 2s is less than 2p। তো আগে 2s এ যাবে, তারপরে ইলেকট্রন 2p তে যাওয়া শুরু করবে। আগে 2s এ তারপরে 2p তে যাবে।
আচ্ছা, তাহলে এখন আমাকে তোমরা বলো 3s 3p এর ক্ষেত্রে একই ঘটনা ঘটবে তাই না? 3s এ আগে যাবে তারপর 3p তে যাবে। আচ্ছা ঠিক আছে, তো চলো আমরা একটু কোশ্চেন গুলো দেখে নিই যে এখান থেকে প্রশ্ন কেমন হইতে পারে। ধরো তোমাকে প্রশ্ন করলো যে ইলেকট্রন 3s এ আগে যাবে নাকি 2p তে আগে যাবে, কি হবে? দেখেই কিন্তু আসলে বলে ফেলা যাচ্ছে 3s এ আগে হবে নাকি 2p তে আগে হবে, বলো 3s আগে নাকি 2p তে আগে? আমরা এখানে লিখে ফেলি, এই যে 3s আর এই হচ্ছে আমাদের 2p। আমরা অনেকগুলো প্র্যাকটিস করব, করতে করতে হয়ে যাবে। তো 3s এর ক্ষেত্রে কি হয়, আমরা n প্লাস l বের করতে চাই। তাহলে এখানে n কত, n এর মান হচ্ছে এটা, কত 3 পাইলাম। s এর ক্ষেত্রে আমরা একটু আগে শিখছি l এর মান কত 0, তাহলে কি হবে 3। আর এটার ক্ষেত্রে আমরা n প্লাস l করব, এখানে n এর মান কত 2, p এর জন্য মান কত 1, হয়ে গেল কত 3। এখন এখানে তো দুইটাই সমান চলে আসছে, 3s ও 3, 2p ও 3, দুইটা যদি সমান হয় তাহলে তো স্যার কি হবে বোঝা যাচ্ছে না, তাই না? তো মনে রাখবা যদি কোনো কারণে n প্লাস n এর মান সমান হয়ে যায়, মনে রাখবা n প্লাস l এর মান যদি সমান হয়ে যায় তাহলে n এর উপরে ডিপেন্ড করবে, মানে প্রধান কক্ষপথ n এর মান যার কম তার মধ্যে ইলেকট্রন প্রবেশ করবে। সো থিওরিটা হচ্ছে এরকম, যদি n প্লাস l এর মান সমান হয়ে যায় তাহলে n এর মান যার মধ্যে কম হবে তার মধ্যে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি লিখবো, আমরা লিখবো এরকম n প্লাস l এর মান সমান হলে, l এর মান সমান হলে যার n এর মান ছোট, n এর মান ছোট তার মধ্যে ইলেকট্রন প্রবেশ করবে, তার মধ্যে ইলেকট্রন প্রবেশ করবে। তোমাকে এটা খেয়াল রাখতে হবে, যার n এর মান ছোট তার মধ্যে ইলেকট্রন যাবে, যারটা বড় তার মধ্যে কোনো ইলেকট্রন প্রবেশ করবে না। সিম্পল। এখানে আমরা কি দেখতেছি, এখানে দুইটার ক্ষেত্রে মান সমান হয়ে গেছে, তাই যার ক্ষেত্রে মান সমান হয়েছে তার n এর মান দেখব। এখানে n এর মান কোনটায় কম, 2p এর ক্ষেত্রে কম, তাহলে ইলেকট্রন কোথায় প্রবেশ করবে, আগে 2p তে প্রবেশ করবে, তারপরে 3s এ প্রবেশ করবে। এই তো, এভাবে করেই তুমি প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারবা। যখন যেটা আসে তুমি জাস্ট n প্লাস l বের করবা, বের করে করে বলে ফেলবা। আচ্ছা চলো তাহলে আমরা আরেকটাই যাই। এই যে আমরা একটা কোশ্চেনে চলে যাই যে 4s অপেক্ষা 3d এর অরবিটাল শক্তি বেশি কেন, এটা আমরা কিভাবে বুঝবো? 4s অপেক্ষা 3d এর অরবিটালের শক্তি বেশি কিভাবে, এটা আমরা কিভাবে বুঝবো? তো এটা যাচাই করার জন্য আমরা যেটা করব, আমরা সিম্পলি n প্লাস l এর মান বাইর করব। n প্লাস n এর মান বাইর করে তারপরে হিসাবটা করে ফেলবো। এখন এখানে কি আছে, 4s আছে, এখানে 3d আছে। মনে রাখবা যার n প্লাস l এর মান যত বেশি হবে তার শক্তি তত বেশি হবে। এবং এটাও তোমাকে মাথায় নিতে হবে ইলেকট্রন কোথায় প্রবেশ করবে, নিম্ন শক্তির অরবিটালে আগে প্রবেশ করবে এবং তারপর উচ্চ শক্তিতে চলে যাবে। তো এখানে দেখো 4s এর ক্ষেত্রে আমরা কি ডিসাইড করব, এখানে আমরা n প্লাস l বের করব, n প্লাস l, এখানেও আমরা n প্লাস l বের করব। তাহলে এখানে কি আসতেছে, n এর মান 4, l এর মান 0, যোগফল আসে কত 4। আর এখানে দেখো 3d এর ক্ষেত্রে n প্রধান কক্ষপথ সংখ্যা, এই যে দেখো মাথার উপরে যেটা আছে এটা হচ্ছে প্রধান কক্ষপথ সংখ্যা, কত মান 3, l এর মান কত, d এর জন্য l এর মান আমরা শিখছি কত 2, দেখো যোগফল কত আসে
5। তাহলে দেখো আমি কি বলছিলাম, n+l এর মান যত বেশি হবে অরবিটালের শক্তি তত বেশি হবে। তাহলে শক্তি বেশি কোথায় হবে? এখানে হবে। শক্তি কম এখানে হবে। তাহলে ইলেকট্রন কোথায় প্রবেশ করবে? যেখানে শক্তি কম সেখানে আগে প্রবেশ করবে। তাহলে শক্তি কম কোথায়? এখানে শক্তি কম। তাহলে ইলেকট্রন আগে 4s এ প্রবেশ করবে, তারপরে 3d তে যাবে। আগে 4s তারপরে 3d। এটা তুলে ফেলো সবাই ঝটপট। তো আসো আমরা কিছু এমসিকিউ সলভ করে ফেলি, যে এগুলা কিভাবে এমসিকিউর মাধ্যমে সলভ করা যায়। আমরা একটা এমসিকিউ সলভ করলে সবচেয়ে ভালোভাবে বুঝে যাব। দেখো আমাদের প্রশ্নে কি দেওয়া আছে, নিচের কোনটির শক্তি সবচেয়ে বেশি? আমি আবারও বলছিলাম n+l এর মান যত বেশি হবে শক্তি তত বেশি হবে। তো আমরা এটা একটু সাইডে লিখে রাখবো, n+l এর মান বেশি হলে শক্তি বেশি হবে, এটা মনে রাখবো। তাহলে এখানে দেখো উচ্চ শক্তি তো পরে প্রবেশ করবে। তাহলে এই প্রশ্নের মধ্যে অনেকগুলো আমরা n+l চিন্তা করব। যেমন এটার ক্ষেত্রে n+l কত হবে? 4 + 0 কত আসে? 4। এটার ক্ষেত্রে কত হবে? এটার ক্ষেত্রে খেয়াল করো এখানে n কত, দেখো খেয়াল করে n কত? 3। p এর জন্য ভ্যালু কত? 1। তাহলে কত হবে? এটাও কিন্তু আসবে 4। ওই যে বলছিলাম এরকম কিন্তু সমান হইতে পারে, সমান হইলে তখন অন্য হিসাব করতে হবে, কক্ষপথ নাম্বার যার কম সেটাতে আগে যাবে। তো এখানে দেখো এরপরে কি আছে? 3d। 3 এখানে কত আছে? 2। তাহলে কত আসে? 5। এখানে দেখো n এর মান কত? 4। f এর জন্য মান কত? l এর 3। যোগফল দেখো 7। তাহলে সবচেয়ে বেশি কোনটা? দেখো তো সবচেয়ে বেশি কোনটা মান? লাস্টেরটা না? 4f। তাহলে শক্তি সবচেয়ে বেশি কোনটা? এটাই তো আমাদেরকে চাইছে। তাহলে আনসার কি হবে? 4f হবে। এবং তুমি যদি এটাকে সাজায় লেখো, সাজায় যদি লেখো তাহলে সবচেয়ে কম কোথায় হবে? সবচেয়ে কম হবে 3p তে। দেখো 3p আর 4s কিন্তু সমানে সমানে। তখন আমরা কি বলছিলাম? যার n এর মান কম সেটা শক্তি সবচেয়ে কম এবং সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তারপরে কি হবে? 3d এবং তারপরে কি হবে? 4f। শক্তি কম যেখানে সেখানে আগে প্রবেশ করবে, শক্তি বেশি যেটা সেটা পরে প্রবেশ করবে। ওকে, চলো আমরা পরের এমসিকিউ যাই। এখানে আমাদেরকে কি বলছে? নিচের কোনটা সঠিক ক্রম, অর্ডার বের করতে বলছে, তাই না? কম থেকে বেশির দিকে যাইতে বলছে। এখন একটু খেয়াল করে দেখো তো কম থেকে বেশির দিকে এখানে কোনটা হয়। অ্যাগেইন তুমি কি করবা? n+l যোগ করে হিসাব করে ফেলবা। দেখো তো কোনটা হবে, সবাই বলো তো কি হবে? একটু চেষ্টা করতে হবে, এটা কি হবে, তাই তো? আচ্ছা আমি একটু করে দিই, দেখো তোমার সাথে মিলে কিনা একটু চেক করো। তো এটা কি হবে? 6s 4f 5d 6p, তাই না? এখানে ঘুরে ফিরে কয়েকটা জিনিসই আছে, ওদেরকেই বারবার ঘুরে ফিরে লিখছে আর কি। তো এটা কিন্তু আমরা একটু আগে বের করছি ধরো 7। আমরা একটু অর্ডারটা দেখি। 6s এর জন্য কি হবে? 6s এর জন্য কি হবে? 6 + 0 তাহলে কত আসে? 6 আসে, কারণ s এর জন্য l এর মান 0 হয়। এবার পরেরটাই দেখি আমরা। পরেরটাই কি হবে? 4f আছে। 4f আমরা একটু আগেই বের করছি। তাহলে 4 + 3 কত আসে? 7। এটা শক্তি বেড়ে গেল। এবার আসো 5d এর ক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করি। 5d কি হবে? 5d 5d এর জন্য ভ্যালু কত আসে? l এর 2 আসে। তাহলে যোগ করলে কত আসে? 7। এই যে দেখো দুইটাই 7 চলে আসছে। তাহলে কোথায় যাবে আগে ইলেকট্রন? 4f এ যাবে, কারণ ওর n এর মান কম। তারপর আমরা কি পাচ্ছি? 6p পাচ্ছি, তাই না? চলো 6p এরটা বের করি আমরা। 6p 6 প্লাস এটার জন্য কত? 7। দেখো এটাও 7 চলে আসছে। তাহলে কোথায় যাবে ইলেকট্রন আগে? 6 যেহেতু কক্ষপথ n এর মান বেশি, এটা তো সবার পরে যাবে। সবার আগে 4f, তারপর 5d, তারপরে যাবে কোথায়? 6p। তাহলে দেখো
এখন এই কয়টাকে যদি আমরা সাজায় লিখতে যাই তাহলে সবচেয়ে কম কোথায় আসছে দেখো তো, বলো তো। সবচেয়ে কম আছে এই যে 6s, এটা কিন্তু এই অর্ডারই আমরা সাজাইছি। 6s এ সবচেয়ে কম, তারপর কোথায় যাবে 4f এ, তারপর কোথায় যাবে 5d তে, তারপর কোথায় যাবে 6p তে। দেখো এটাই হবে, প্রথমে 4f এ যাবে, সরি প্রথমে 6s এ যাবে কারণ ওর n+l এর মান সবচেয়ে কম, তারপরে 4f এ যাবে কারণ এদের সবার n+l এর মান সমান হওয়া সত্ত্বেও যেহেতু কক্ষপথ নাম্বার 4f এর সবচেয়ে কম এটাতে যাবে, তারপর 5d, তারপরে 6p। এখন দেখো এই সঠিক উত্তরটা কোথায় আছে আমরা একটু খুঁজে বের করি। আগে 6s কোথায় আছে, প্রথমটাতেই আছে, তাহলে প্রথমটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, তো এইভাবে n+l মনে রাখার বাইরেও n+l মনে রাখার কিন্তু আরেকটা টেকনিক আছে, এটা ছকের মতো না, টেকনিক আছে, আমরা ওভাবে মনে রাখতে পারি। স্পেশালি ইলেকট্রন বিন্যাসের সময় কিন্তু এইভাবে কোথায় ইলেকট্রন যাবে ধরে ধরে করতে কিন্তু তোমার মাথা হ্যাং হয়ে যাবে। সো দেয়ার আর আদার ওয়েজ, ঠিক আছে, আমরা সেই আদার ওয়েজ গুলো এখন একটু পরে দেখব। চলো আমরা একটু দেখি কি সেই জাদুকরি টেকনিক যেটার মাধ্যমে ইলেকট্রন বিন্যাস করা যেতে পারে। তো টেকনিকটা কিছুই না, খুবই সিম্পল। ধরো আমাদের বইতে যেমন আছে, আমি বইয়ের মতো করে প্রথমে লেখার চেষ্টা করি, তোমরা আমার সাথে একটু লিখে ফেলবা। কি আছে, প্রথমে আছে কি 1s, তুমি এরকম সবগুলো সিরিয়ালে লিখে ফেলবা। 1s, 2s, তারপর 3s, তারপরে 4s, 5s, 6s, 7s। সোজা আছে কিনা দেখো। তারপরে আমরা লিখবো হচ্ছে 2s এর সাথে তো 2p হয়, 2d হয় না, আমরা একটু আগে শিখছি 2p, তারপর কি হবে 3p, তারপর কি হবে 4p, 5p, 6p, 7p। তো 7p না লিখলেও চলতো, অত পর্যন্ত লাগে না, আমরা এই কয়টা দিয়ে করে ফেলতে পারবো। তারপর নেক্সট আমরা লিখবো এই যে ডি। ডি শুরু হয় কোত্থেকে, দেখো একটা একটা কম, একটা একটা করে কম, এখানে পি নাই, এখানে পি আছে, ডি নাই, এখানে ডি আছে, ঠিক আছে, এভাবে করে একটা একটা করে কমতে থাকবে। এখানে হবে 5d, এখানে হবে 6d, এখানে হবে 7d। সেটা লিখবো না, আমরা 6d পর্যন্তই রাখি, অত বড়টায় যাব না। তারপর আমরা এফ এ চলে যাব। এফ কোথায় আছে দেখো, 3 তে কোনো এফ নাই, একটা শর্টে আমরা এখানে আসবো 4f, তারপর আসবে 5f, 4f, 5f, 6f। এই হচ্ছে একটা লেখা। এখন আমরা কি করব জানো, আমরা অ্যারো সাইন দিয়ে দিয়ে জিনিসটা ডিক্লেয়ার করব। আসো জিনিসটা কেমনে করি। তো প্রথমে ইলেকট্রন কোথায় যাবে এটা আসলে আমরা ডিসাইড করি কিভাবে। এই যে এখানে সিরিয়ালে যেটা আছে সেই সিরিয়ালে আসলে করে ফেলা যায়, 1s, 2s, তারপর 2p, এভাবে করে ফেলা যায়। এই যে দেখো প্রথমে ইলেকট্রন কোথায় যাবে, যেভাবে কাট করবা, ঠিক আছে, 1s এ যাবে, তারপর ইলেকট্রন কোথায় যাবে 2s এ যাবে, তারপর ইলেকট্রন কোথায় যাবে, এই যে দেখো অ্যারো সাইন দিলাম, কোথায় গেল 2p, তারপরে 3s। এই দেখো এইভাবে অ্যারো ডিরেকশনে চিন্তা করবা, 1s, 2s, তারপর কি হলো 2p, এবং তারপর কই গেল 2p এর পরে কোথায় গেছে 3s এ গেছে। তারপর এইভাবে কাট করো, একদম প্যারালালি কাট করবা, হ্যাঁ এই যে প্যারালাল। তারপর কোথায় গেছে 3p তে গেছে, 3p এর পরে কোথায় আসছে 4s এ আসছে, তারপর কই যাবে এইভাবে যাবে, এই যে দেখো, তারপর কই যাবে 3d তে যাবে, তারপর কোথায় যাবে 3d এর পরে 4p তে যাবে, 4p এর পরে কোথায় আসবে 5s এ আসবে, তারপরে যাবে কিভাবে অ্যাঙ্গেল করে করে কাটতে হবে, এই যে তারপরে যাবে এইভাবে 4d তে যাবে, তারপরে 5p তে যাবে, তারপরে 6s এ আসবে, এবং তারপর যাবে এইভাবে 4f, 5d, 6p, 7s। বাকিগুলো আমরা লিখলাম না, ঠিক আছে, এটা মোটামুটি বোঝা যায় যে এই অ্যাঙ্গেলে এই ওয়েতে জিনিসটা যাওয়া শুরু করবে। তাহলে এখান থেকে যদি আমরা লিখতে চাই, যে ধরো আমি সাইডে একটু লিখতে চাই যে স্যার আমরা একটু লিখি, তাহলে লিখলে কি হবে, প্রথমে ইলেকট্রন কোথায় যাবে 1s এ যাবে, তারপরে কোথায় যাবে 2s এ যাবে, তারপরে কোথায় যাবে 2p তে যাবে, এই যে, তারপর কোথায় যাবে 3s এ যাবে, তারপর কোথায় যাবে 3p তে যাবে, তাই না, আস্তে আস্তে শক্তির মান বাড়তে থাকবে কিন্তু, হ্যাঁ। তারপর কই যাবে 4s এ যাবে,
4s এর পরে তারপর কোথায় যাবে দেখো, তারপর যাবে হচ্ছে 3d। করতে করতে কিন্তু তোমার মুখস্থ হয়ে যাবে আসলে। তারপর যাবে কোথায় 4p, তারপর যাবে হচ্ছে 5s, তারপর কোথায় যাবে 5s এর পরে 4d তে যাবে, 4d এর পরে কোথায় যাবে 5p তে যাবে, 5p এর পরে কোথায় যাবে 6s এ যাবে, 6s এর পরে কোথায় যাবে 4f এ যাবে। আমরা একটু এইদিকে সরাই দেই জিনিসটা, তাহলে লিখতে সুবিধা হবে। ওকে, তারপরে আমরা 4f এর পরে কোথায় পাবো 5d তে ইলেকট্রন পাবো। একটু মাথা ঠান্ডা করে দেখবা, তারপর 6p এন্ড লাস্ট 7s এ যাবে। এটাই এটাই হচ্ছে অর্ডার। বাকিগুলো আমরা আসলে লিখি না, আরো বড় বড় করে ফেলা যাবে, সবই করে ফেলা যাবে। তোমরা যখন এইচএসসি তে চলে যাবা তখন এরকম বড় বড় আরো কয়েকটা জিনিস লাগে, তখন আমরা ওটা করব, সমস্যা নেই। আপাতত তোমাদের এসএসসি লেভেলে এ কয়টা জানলে মোটামুটি যা কিছু আসে পরীক্ষা সলভ করে ফেলা যায়। ওকে, সবাই তুলছি। এখন এটা দিয়ে আসলে কিভাবে সলভ করা যায়, আসো তোমারে আমি বললাম যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে হবে। কিভাবে করবো আমরা, আসো আমরা এটা ফলো করি। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে হবে, তাই না? সোডিয়াম কত 11, 11টা ইলেকট্রন আছে সোডিয়ামের মধ্যে। তো আমরা শিখছিলাম আগের দিন পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যায় তার ইলেকট্রন সংখ্যা সমান হয়। 11টা ইলেকট্রন এখন তুমি কিভাবে ভাগ করবা? তো এস এ কয়টা ইলেকট্রন থাকে আমরা গতদিন শিখছি 2টা, পিতে কয়টা থাকে 6টা, ডিতে কয়টা থাকে 10টা, এবং এফ এ থাকে হচ্ছে 14টা করে। এভাবে চিন্তা করবা। তাহলে প্রথম ইলেকট্রন কোথায় গেছে 1s এ গেছে, তাহলে এখানে কয়টা যাবে 2টা। এভাবেই লিখতে হয় জিনিসটা। ইলেকট্রন বিন্যাস লেখার নিয়ম হচ্ছে এরকম, যেটা উপশক্তি স্তর লিখবা তার মাথার উপরে সংখ্যাটা লিখতে হবে। তো এইটার মাথার উপরে আমরা সংখ্যাটা লিখলাম, এখানে কয়টা গেল 2টা ইলেকট্রন গেল। তারপর কোথায় যাবে দেখো, এই যে আমরা ছক ফলো করতেছি, কোথায় যাবে 2s এ যাবে, কয়টা গেল 2টা। তাহলে মোট যোগফল কত হলো 2 2 এ 4টা হইলো। তারপর কোথায় যাবে 2p তে যাবে, 2p তে কয়টা যাবে 6টা। দেখো খেয়াল করে যোগফল এখন কত হইলো 2 যোগ 2 যোগ 6 কত হইলো 10টা হইলো। এরপর আর কয়টা থাকে, একটা থাকে। তাহলে 3s এ কয়টা ইলেকট্রন যাবে, মাত্র একটা ইলেকট্রন যাবে। এই হচ্ছে ইলেকট্রন বিন্যাসের মূলনীতি। আমরা উপশক্তির ওয়াইজ এইভাবেই ইলেকট্রন বিন্যাসটা করে ফেলতে পারবো। এখন তাহলে তোমরা আমাকে একটু বলো তো ম্যাগনেসিয়ামেরটা কেমন হবে। ম্যাগনেসিয়াম, চলো আমরা ম্যাগনেসিয়ামটা বলি। একটা পারলে কিন্তু আস্তে আস্তে সব পারা যায়। ম্যাগনেসিয়ামের জন্য কত হয় 12 হয়। তাহলে যদি 12 হয় তাহলে আমরা কি করব, প্রথমে 1s এ 2টা দিব, 2s এ 2টা দিব, 2p6 দিয়ে দেবো। কেন দিলাম দেখো, এই সবগুলা যোগফল কত হয়ে যায় 10 হয়ে যায়। আমি বারবারই বলছি জিনিসটা প্র্যাকটিস করতে থাকলে মুখের আগে চলে আসবে। তারপর তুমি কোথায় দিবা 3s এ ইলেকট্রন দিবা। 3s এ কয়টা ইলেকট্রন দিবা 2টা ইলেকট্রন দিবা। স্যার কয়টা দিবেন 2টা দিবেন। দেখেন 2টা দেওয়ার পরে এটা কিন্তু মিলে গেছে, মোট ইলেকট্রন সংখ্যা কিন্তু 12টা হয়েছে। এবার একইভাবে ধরো তোমাকে কেউ একদিন করতে দিল ফসফরাস, ফসফরাসের কত 15টা। ফসফরাসে কয়টা হবে দেখেন তো স্যার, 1s2, 2s2, 2p6, 3s2, এই যে দেখেন 3p3। আমরা কোন সিরিয়ালটা মেনটেন করতেছি, এই যে দেখেন উপরে যে সিরিয়ালটা আছে আমরা কিন্তু ওটা দিয়েই পুরো সব কিছু করে ফেলতেছি। দুনিয়ার যা কিছু আছে আমরা সব এই সিরিয়াল দিয়ে করে ফেলবো, সব মানে সব। আচ্ছা চলেন তাহলে আমরা পরেরটাই যাই। তো বললাম যেহেতু এটা দিয়ে আমরা সব করে ফেলবো, তো আসেন আমরা এটা দিয়ে আসলেই সব করে ফেলার চেষ্টা করি। তো মনে করো এখন আমরা আরো কিছু করব, মোটামুটি যেগুলো পরীক্ষায় আসে বা আসার মতো আমরা সবগুলো ইলেকট্রন বিন্যাস করব যাতে তোমার মাথায় চলে আসে।
তো আসো আমরা প্রথমে আবার আরেকটু কঠিনের দিকে যাই। ফসফরাস শেষ, এবার তোমার কেউ একজন বলো যে আচ্ছা স্যার তাইলে আমরা আর্গন করি, একটু কঠিনে যাই। আর্গন কত? 18 হয়। তাহলে 18তে ইলেকট্রন আমরা কিভাবে বিন্যস্ত করবো? দেখো প্রথমে দেখো 1s এ যাবে, কয়টা যাবে? আমার সাথে সাথে করে ফেলবে খাতায়, তাহলে জিনিসটা মাথায় ঢুকে যাবে। তারপর কত হবে? 2s এ যাবে, 2s এ কয়টা যাবে? 2টা। তাহলে গেল কয়টা? 2 দুগুণা 4টা। তারপর কোথায় যাবে? 2p-তে যাবে, 2p-তে কয়টা যাবে? 6টা। দেখো সবগুলা প্রথমগুলা কিন্তু অলমোস্ট একই রকম প্রায় কাছাকাছি ধাঁচের, একটা মাথায় নিলে কিন্তু বাকিগুলো অটোমেটিক পারা যায়। তাহলে দেখো এখানে কিন্তু অলরেডি 10টা চলে গেছে। তাহলে এরপরে কই যাবে? 4s এ যাবে, 4s এ তাহলে কয়টা যাবে? 2টা। তারপর কোথায় যাবে? 3d-তে যাবে, তাই না? তাহলে দেখো এখানে 4s এবং 4p-তে যাওয়ার পরে 3d-তে গেল। তাহলে দেখো 18টা করতে হইলে তোমার, সরি আমি এখানে একটু লিখছি, এবার 3s এ যাবে 2টা, তারপর 3p-তে যাবে 6টা, 3d যাবে না। এবার ঠিক আছে। দেখো 1s to 2s to এখানে কয়টা হয়ে গেছে? 10টা হয়ে গেছে, আর এখানে 18টা হয়ে গেছে। তাহলে কিন্তু অলরেডি 18টা মিলে গেছে। তাই 4s আর 4p-তে আমরা এটার ক্ষেত্রে লিখলাম না, কিন্তু এর পরের গুলোতে যাওয়া শুরু করবে, কারণ এই p এর পরেই তো আসলে কোথায় যাবে? s এ যাওয়া শুরু করবে, তাই না? তো ধরো এরপরে কি আছে? ধরো পটাশিয়াম ক্যালসিয়াম যখন আমরা দেখা শুরু করব, তখনই আমরা ঝামেলাগুলো পাবো। ধরো ক্যালসিয়াম দিল তোমাকে করতে, ক্যালসিয়ামে কি হবে? 1s এ 2টা গেল ঠান্ডা মাথায়, তারপরে 2s এ 2টা গেল, 2p-তে 6টা গেল। দেখো প্রথমগুলা কিন্তু সেম, মিলে গেছে, 10টা হয়ে গেল। হ্যাঁ, তারপরে কোথায় গেল? এখানে গেল 2টা, 12টা। এখানে গেল কয়টা? 18টা। তো এখানে কিন্তু একটা মজার বিষয় আছে, নিষ্ক্রিয় গ্যাসের গুলো যদি তুমি একটু মুখস্থ রাখো তাহলে করতে আরো সুবিধা হবে। প্রথমে নিষ্ক্রিয় গ্যাসটা লিখে ফেলবা, তারপরে বাকি সব। তো 3p এর পরে আসলে ইলেকট্রন কোথায় যাবে? 4s এ যাবে। দেখো 3p এর পরে উপরে লেখা আছে কোথায় যায় ইলেকট্রন? 4s এ, নট 3d। এটা খেয়াল রাখতে হবে। তো এখানে 3d-তে কোনো ইলেকট্রন যাবে না, সরাসরি আগে যাবে কোথায়? 4s ইলেকট্রন যাবে। জিনিসটাকে এভাবেই লিখতে হবে, 3d কিন্তু ফাঁকা। এখন ধরো তোমার দিল হচ্ছে আয়রন। আয়রন বেশ কয়েকবার বোর্ডে আসছে। লোহা, এটা আমরা কিভাবে সলভ করব? তো তুমি কি করবা? প্রথমে লিখলা 1s 2, তারপর তুমি কি লিখলা? 2s 2, 2p6। এটা তো মুখস্থ হয়ে গেল, তাই না? এটা আসলে নিয়নের কনফিগারেশন, ঠিক আছে, ওটা মাথায় ধরে করে ফেলা যায়। তারপরে কই যাবে? 3s2, তারপর কই যাবে? 3p6। এইবার হচ্ছে মজা, 4s এ 2 লিখবা। দেখো 4s এ 2 লেখার পরে কয়টা ইলেকট্রন গেছে? 20টা। আর বাকি কয়টা থাকে? 26 থেকে 6টা। তাহলে বাকি 6টা কোথায় যাবে? এখানে চলে যাবে। দেখো 26টা কিন্তু মিলছে। 2 2 4 6 10, 2 12, 12 আর 6 18, 18 আর 2 20, 20 আর 6 26। এটা হচ্ছে আয়রনের ইলেকট্রন বিন্যাস। কিন্তু এভাবে লিখলে তুমি শূন্য খাবা, কারণ লেখার নিয়মটা হচ্ছে আসলে তোমাদের পরীক্ষার খাতায় যে এভাবে লিখতে হবে। তুমি 3 লিখবা ঠিকই, এবং পরে 4s লিখবা। আগে 4s এ এখানে 2টা ইলেকট্রন দিয়ে আসবা, তারপর এখানে 6টা লিখবা। মানে নিয়মটা লিখতে হবে কি কক্ষপথ ওয়াইজ, 1, তারপর 2, তারপর 3, তারপর 4। কিন্তু ইলেকট্রন ডিস্ট্রিবিউট করার সময় আগে 4s ইলেকট্রন দিয়ে নিবা, তারপরে 3d-তে ইলেকট্রন নিয়ে আসবা। আগে 4s এ ইলেকট্রন দিয়ে নিবা, তারপর 3d-তে নিয়ে আসবে। এটা হচ্ছে লেখার নিয়ম, যদি তুমি নম্বর পেতে চাও তাহলে। তো এটা একটু কঠিন, যেহেতু আমরা আরো 1-2টা করব। চলো আমরা এবার করে ফেলি আরো একটা, আমরা নিকেল করি। চলো, নিকেল হচ্ছে 28। সবাই একটু করে ফেলো তো, এটা দেখি তো কে পারো। নিকেলটা একটু করে ফেলো তো। তো নিকেলের ক্ষেত্রে আমরা কি করব? 1s দিব, 2, তারপর কি দিব? 2s 2, তারপর কি 2p6। এটা তো আমাদের মুখস্থ হয়ে গেছে, 10টা পর্যন্ত আমাদের মুখস্থ, তাই না? আমরা ইনফ্যাক্ট আর্গন পর্যন্ত চোখ বন্ধ করে দিয়ে দিতে পারবো। 3s2, 3p6 করতে করতে তোমারও হয়ে যাবে। তারপর তুমি 3d লিখলা, কিন্তু 3d-তে তুমি ইলেকট্রন বিন্যাস দিবা না, তুমি 4s এ চলে গেলা। 4s এ 2টা দেওয়ার পরে দেখো আর কয়টা বাকি থাকে? 28 মিলিত হইলে আর বাকি থাকে হচ্ছে 8টা। তাহলে তুমি এখানে কয়টা দিয়ে দিবা? 8টা। দেখো তোমার কিন্তু নিকেল হয়ে গেছে, নিকেল কিন্তু হয়ে গেল।
সহজ, একদম অতি সহজে তুমি কিন্তু নিকেল মিলে ফেললা। হলো, এখন এই নিকেলের পরে আসলে আমরা জিঙ্কও একইভাবে মিলে ফেলতে পারবো। ধরো আমরা জিঙ্কে মিলাই, জিঙ্কের কত থাকে, 30 থাকে। 4 ইলেকট্রন বিন্যাস কি হবে, 1s2 2s2 2p6 3s2 3p6। তাহলে এখানে 3d ফাঁকা রেখে তুমি প্রথমে 4s এর 2টা দিলা এবং দেখো জিঙ্কের কিন্তু এটাই আসবে। দেখছো একই। এখন যদি আমরা একটু ব্যতিক্রমী আলোচনায় যাই, যে এদের মধ্যে আবার কিছু কিছু ব্যতিক্রম আছে, যেমন ক্রোমিয়াম এবং কপার, এর একটু এক্সেপশনাল, এদেরটা একটু মাথায় রাখতে হবে, এবং এখানে কি কি ব্যতিক্রম হয় সেটাও মাথায় রাখতে হবে। আমরা যখন KLMN এর ক্ষেত্রেও দেখতেছিলাম, আমি কিন্তু বলছি ওখানে কিন্তু একটু এক্সেপশনাল ব্যাপার স্যাপার আছে। তা আসলে আমরা একটু দেখি। ধরো আমরা ক্রোমিয়ামকে দেখতে চাই, ক্রোমিয়াম হচ্ছে এক্সেপশনাল, ওকে আমরা একটু আলাদা করে দেখব, আলাদা খাতির। তো ক্রোমিয়ামে কি হয়, এখানে 24টা থাকে। তো ক্রোমিয়াম কপার এদের ক্ষেত্রে যে রুলসটা তোমাকে মাথায় রাখতে হবে, অর্ধপূর্ণ না বা পূর্ণ অরবিটাল নিয়ম। ডি অরবিটালের পূর্ণ কত 10-এ, অর্ধপূর্ণ কত 5-এ। পি এর ক্ষেত্রে কত হবে, পূর্ণ 6-এ, অর্ধপূর্ণ কত হবে 3-এ। এইগুলো একটু মাথায় রাখবা, পূর্ণ অর্ধপূর্ণ কনসেপ্ট। তো পূর্ণ অর্ধপূর্ণতে সবচেয়ে বেশি স্থায়িত্ব অর্জন করে, তো এরা সবসময় সবচেয়ে বেশি স্থায়িত্ব অর্জন করার চেষ্টা করে। তো এখানে আসলে কি হয় দেখো, 1s2 2s2 2p6 আমরা 24 মিলাবো, রাইট। এরপর আমরা কোথায় চলে গেলাম, 3s এর 2তে গেলাম, 3p6 এ গেলাম। এবার আমরা 3d ফাঁকা রেখে 4s এ চলে গেলাম। এরপর আমরা এভাবে দিয়ে আসলাম, যে ওখানে 2টা দিয়ে এখানে 4টা দিলাম, হিসাব তো তাই, যোগফল 24 হইলেই হবে। বাট তুমি যেটা অবাক হবে, এটা ভুল। এটা কেন ভুল হয়েছে আমরা একটু ব্যাখ্যায় যাই। এটা ভুল হওয়ার কারণ হচ্ছে, এখানে খেয়াল করো 3D-তে মাত্র 4টা ইলেকট্রন আছে, বাট আর একটা দিলেই সে অর্ধপূর্ণ হয়ে যায় না, জাস্ট একটা ইলেকট্রন দিলেই কিন্তু ও অর্ধপূর্ণ হয়ে যায় এবং তার স্থায়িত্ব বেড়ে যায়। তো নিয়মটা হচ্ছে এরকম, একটা ইলেকট্রনের অভাবে যদি অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থা গেইন করতে প্রবলেম হয়, তাহলে সে কি করবে, 4s থেকে একটা ইলেকট্রন নিয়ে নেবে। হিসাবটা বুঝো, অর্ধপূর্ণ অবস্থায় থাকলে সে 4s থেকে একটা ইলেকট্রন নিয়ে নেবে, বা পরেরটা থেকে একটা ইলেকট্রন নিয়ে নেবে, বা আগেরটা থেকে এইভাবে মিলিয়ে ফেলবে। ধরো 3D-তে অ্যাকচুয়ালি পরে থাকে উচ্চ শক্তি স্তর, সে কি করবে, নিচে যে 4s আছে সেখান থেকে একটা ইলেকট্রন টান দিয়ে নিজে নিয়ে নিবে, কারণ সে স্থায়িত্ব অর্জন করতে চায়। তাহলে সঠিক ইলেকট্রন বিন্যাস কি হবে, একটু খেয়াল করো। সঠিক ইলেকট্রন বিন্যাস হবে ক্রোমিয়ামের ক্ষেত্রে, আগেই বলে নিচ্ছি এটা একটু এক্সেপশনাল, ওর ক্ষেত্রে যেটা হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 এবং 4s1। এটা হচ্ছে সঠিক। কারণটা কি হয়েছে দেখো, ও কি করছে, নিচের শক্তি স্তর মানে 4s থেকে একটা ইলেকট্রন নিয়ে নিছে, নিয়ে কি করছে, অর্ধপূর্ণ করে ফেলছে। অর্ধপূর্ণ করার কারণ হচ্ছে সে স্থায়িত্ব অর্জন করতে চায়। তার স্থায়িত্ব অর্জন করার ক্ষেত্রে আমি বলছিলাম কি, কন্ডিশন কি হতে পারে, পূর্ণ বা অর্ধপূর্ণ হইলেই জিনিসটা স্থায়িত্ব অর্জন করে। তাই যেহেতু অর্ধপূর্ণ হইতে চাইছে, তাই 3D-তে কি করছে, 4s থেকে একটা ইলেকট্রন নিয়ে অর্ধপূর্ণ হয়ে স্থায়িত্ব অর্জন করছে, এটুকুই। এখন এই সেম জিনিসটা কিন্তু কপারের ক্ষেত্রেও হয়। আমি আবারও বলছিলাম এই দুটো হচ্ছে এক্সেপশনাল, মাথায় রাখবা। কপারের ক্ষেত্রে কি হয়, এই যে দেখো কপারে থাকে হচ্ছে 29, তাহলে এখানে কি হবে 1s2 2s2 2p6, ওই ঘুরে ফিরে একই রকম ভাবে তুমি করতে করতে দেখবা মাথায় চলে আসছে। তো তারপর এখানে কি হবে, 3D-র ফাঁকা রেখে 4s এর 2টা, তাহলে এখানে কয়টা যাবে 9টা। তোমার কাছে মনে হবে স্যার 29টা মিলছে, তাহলে এটাই মনে হয় সঠিক। বাট আমি আবারও বলতেছি,
এখানে এটা কিন্তু আসলে সঠিক হয় নাই, এটাও কিন্তু ভুল হয়েছে। ক্রোমিয়ামের মতো এখানেও এক্সেপশনাল কাহিনী আছে। তো এক্সেপশনাল কাহিনীটা কোথায়, কেন এটা হয় নাই? এই যে দেখো এখানে 3D-তে কি আছে, পূর্ণ করার জন্য কয়টা লাগে, 10টা ইলেকট্রন লাগে। কয়টা আছে, 9টা। কয়টা কম আছে, একটা কম আছে। তাহলে সে কি করবে, 4s থেকে সে একটা ইলেকট্রন নিয়ে নিবে। পূর্ণ বা অর্ধপূর্ণ করার জন্য যতগুলো ইলেকট্রন লাগে এটা খেয়াল করবা, যদি একটা ইলেকট্রন শর্ট থাকে তাহলে সে 4s থেকে বা আগের শেল থেকে ইলেকট্রনটা নিয়ে নিবে। তো আগে কোথায় আছে, 4s আছে, 4s যেহেতু শক্তি কম, ওখান থেকে একটা ইলেকট্রন নিয়ে সে 3D10 বানায় ফেলার চেষ্টা করবে। যদি 3D10 বানায় ফেলে তাহলেই আসলে জিনিসটা ফুলফিলড হয়ে যাবে। তো তাহলে সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটা হবে আমরা একটু দেখি। এটা সঠিক ইলেকট্রন বিন্যাস হবে, সবাই একটু খেয়াল রাখবা, এটা সঠিক ইলেকট্রন বিন্যাস হবে কি জানো, আমরা জাস্ট একটু মুছে দিয়ে এটাকে মডিফাই করে ফেলবো। এই যে এটা নিব, এটাকে আমরা এই যে দিলাম, এখানে এই যে মাথার উপরে 9টা আছে, এই 9 থাকবে না, এখানে 4s থাকবে না। তো এখানে কি হবে, এটা হবে 3D, বলছিলাম একটা ইলেকট্রন শর্ট আছে, সে একটা ইলেকট্রন জাস্ট নিয়ে নিবে। 3D10 4s1, দেখো একটা ইলেকট্রন জাস্ট নিয়ে নিছে, নিয়ে হচ্ছে সেটা ব্যালেন্স করে ফেলছে। তাহলে এটা হবে আমাদের সঠিক ইলেকট্রন বিন্যাস, যে পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় আছে, এই অবস্থাতে সে সবচেয়ে বেশি স্থায়িত্ব অর্জন করে। তো যদি পূর্ণ বা অর্ধপূর্ণ করতে মাত্র একটা ইলেকট্রনের দরকার হয়, তাহলে সে কি করবে, আগের অরবিটাল থেকে ইলেকট্রনটা নিয়ে সেটা ফুলফিল করে ফেলবে। এবং এখানে আসলে আগের অরবিটাল কে ছিল, নিম্ন শক্তি অরবিটাল 4s ছিল, সে 4s থেকে সুন্দর করে ইলেকট্রনটা নিয়ে সেটা ঘটায় ফেলছে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, ফাইন। তো এবার এটা তো গেল নর্মাল ইলেকট্রন বিন্যাসগুলা। এখন যদি তোমাকে আয়নের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করতে বলে তাহলে কি করবা? আসো আমরা আয়নের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসগুলো দেখি। এই যে যতগুলো আমরা লিখলাম, এগুলোর যদি আয়ন দেওয়া হইতো তাহলে আমরা কিভাবে ইলেকট্রন বিন্যাসগুলো করতাম আমরা একটু দেখি। তো ওইটা আমরা উপরে লিখে রাখলাম, ওটা দিয়ে আমরা সবকিছু মিলাবো। যদি আয়নের ইলেকট্রন বিন্যাস বলে, সে কথার কথা তোমাকে বললো আয়রন 2+, সোডিয়াম প্লাস, এরকম জিনিসপত্রে ইলেকট্রন বিন্যাস করতে বলছে। তো দেখো আমরা দেখলাম হচ্ছে প্রথমে সোডিয়াম প্লাস, এটার ইলেকট্রন বিন্যাস করতে বলছে তোমাকে। তাহলে স্যার এটা কিভাবে লিখবেন? সোডিয়ামে তো কয়টা থাকে, 11টা থাকে। সোডিয়াম প্লাস মানে কি, সেখানে একটা ইলেকট্রন কম আছে, মানে এখানে ইলেকট্রন এখন কয়টা হয়ে যাবে, 10টা। তো যেটা আমরা ভুল করি, আমরা 10টা চিন্তা করে ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে অনেক সময় ভুল করে ফেলি। নিয়মটা হচ্ছে এরকম, ইলেকট্রন প্রবেশ করার নিয়ম এবং বাইর হওয়ার নিয়ম সেম না। ইলেকট্রন সব সময় তার বহিস্থ কক্ষপথ থেকে নির্গত হবে। ইলেকট্রন সবসময় তার বহিস্থ কক্ষপথ থেকে নির্গত হবে। তো আমরা এটা একটু লিখে ফেলবো। আচ্ছা, আমরা এটা লিখে ফেলি, আয়নের ইলেকট্রন বিন্যাস, আয়নের ইলেকট্রন বিন্যাস, আমরা এটা টাইটেল দেই কারণ আমরা এখন আয়নের গুলা শিখবো। তো এখানে যেটা তোমাকে মাথায় রাখতে হবে, ইলেকট্রন সবসময় বহিস্থ কক্ষপথ থেকে নির্গত হবে, সবসময় বহিস্থ কক্ষপথ থেকেই নির্গত হবে, কক্ষপথ থেকে নির্গত হবে। এটা মাথায় রাখলেই হবে। এটা মাথায় রাখলে তুমি ইলেকট্রন বিন্যাস আয়নের ক্ষেত্রে কিভাবে কি করতে হবে সব পারবা। ওকে, চলো আমরা একটু এক্সাম্পল দেখি, যেহেতু আমরা এটা বললাম। তো সোডিয়ামের ক্ষেত্রে এই যে সোডিয়াম প্লাস যখন আমাকে বলছে, আগে তুমি সহজভাবে চিন্তা করো সোডিয়াম নরমালি কেমন ইলেকট্রন বিন্যাস হয়। 11টা থাকলে আমরা কি করি, এরকম করি না, তাই তো? এখন দেখো সর্ববহিস্থ কক্ষপথ কোনটা আছে এখানে, সর্ববহিস্থ কক্ষপথ কোনটাকে বলতেছি আমরা, এই যে 3s, এটা কি আমাদের সর্ববহিস্থ কক্ষপথ।
তাহলে ইলেকট্রন ছাড়ছে কয়টা? একটা। তাহলে সেই ইলেকট্রন ছাড়বে কোত্থেকে? সেই ইলেকট্রন ছাড়বে এখান থেকে। তা আমরা এটাকে স্টেপ বাই স্টেপে যদি চিন্তা ভাবনা করি, মনে করো আমি এখানে সোডিয়ামটাকে মুছে দিলাম। তারপরে আমি কি করলাম জানো? আমি একটু চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, আমি এটা যদি প্লাস বানাইতেই চাই, এই যে দেখো এটা আমি এইভাবে প্লাস বানাই ফেলবো, দেখো খেয়াল করে। এই যে এটাকে আমরা এখন সোডিয়াম প্লাস বানাবো, মাথার উপরে একটা প্লাস সাইন দিলাম, এটা সোডিয়াম প্লাস হয়ে গেল। তাহলে ইলেকট্রন কোথা থেকে চলে যাবে? 3s থেকে চলে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো জানো? এই 3s এর এখানে শূন্য দিয়ে দিলাম, মানে কি 3s থেকে ইলেকট্রনটা চলে গেছে। কয়টা গেছে? একটা ইলেকট্রন গেছে। এখন 3s তুমি শূন্য না দিলেও হবে, তুমি যদি শূন্য নাও দাও তাইলেও হবে, কোনো সমস্যা নেই, একটা হইলেই হবে। একই রকম ভাবে তুমি যদি ক্যালসিয়াম দিয়ে চিন্তা ভাবনা করো যে স্যার আমি ক্যালসিয়াম এবং ক্যালসিয়াম 2+ চিন্তা ভাবনা করতে চাচ্ছি, তাহলে দেখেন ক্যালসিয়াম কত হবে? ক্যালসিয়াম তো 20, তাহলে কত হবে? 1s2 2s2 2p6, তারপর কি হবে স্যার? 3s2 আসবে, তারপর কি হবে? 3p6 হবে, তারপরে কি হবে স্যার? 4s2 হবে, তাই না? এটা হচ্ছে ক্যালসিয়ামের জন্য আমরা পাইলাম। কিন্তু যদি তোমাকে বলে যে স্যার ক্যালসিয়াম 2+ এরটা তাহলে কেমন হবে? তাহলে ক্যালসিয়াম 2+ আমরা কি করব? আমরা দুইটি ইলেকট্রন গায়েব করে দিব, তাই না? তাহলে কোত্থেকে গায়েব করব? আমরা আউটার শেল থেকে গায়েব করব। 2s2 2p6 3s2 3p6, তাই না? 4s আমরা লিখলে লিখলাম, না লিখলে নাই, শূন্য লেখার দরকারই নেই, কারণ এক্ষেত্রে ইলেকট্রন কয়টা থাকবে? 18টা হয়ে যাবে। 20টা থেকে 2টা গেলে 18টা থাকবে। সিম্পল হিসাব, কোনো ভেজাল নাই। থিঙ্ক সিম্পল, তাহলে তুমি সিম্পল ভাবে জিনিসটা সলভ করে ফেলতে পারবা। একইভাবে তোমাকে যাই দেওয়া হোক না কেন, সব কিন্তু প্যাটার্ন সেম, এই প্যাটার্নই তুমি সবগুলো সলভ করে ফেলতে পারবা। ধরো এখানে আমরা আয়রন 2+ দিলাম, সে এখন আমরা একবারে করা শিখব। আয়রন 2+, আয়রন 2+ আমরা করতে চাই। তাহলে প্রথমে চিন্তা করবা আয়রন, তারপরে চিন্তা করবা কি? আয়রন 2+। তো আয়রন তাহলে কেমন হয় আসেন আমরা দেখি। আয়রন হয় হচ্ছে এরকম 1s2 2s2 2p6, তারপর কি হয়? 3s2 3p6 হয়। তারপর আমরা 3D তে লিখি ঠিকই, কিন্তু ইলেকট্রন 3D তে পরে প্রবেশ করে, আগে 4s এ যায়, তারপর 3D তে 6টা যায়। এখন যখনই আমরা আয়রন 2+ করি, অনেকেই তোমরা যেটা ভুল করো, তোমরা 3D থেকে ইলেকট্রনকে বাইর করে দাও, এটা একদমই ভুল। ঠিক আছে, আমি বলছিলাম কি সর্ববহিস্থ কক্ষপথ থেকে ইলেকট্রনটা চলে যাবে সব সময়, অলওয়েজ মনে রাখবা, অলওয়েজ বহিস্থ কক্ষপথ থেকেই যেতে হবে। তাহলে এখানে বহিস্থ কক্ষপথকে 3D নাকি 4s? 4s। তাহলে ইলেকট্রন কোত্থেকে যাবে? ইলেকট্রন যাবে সব সময় 4s থেকে, মানে বহিস্থ কক্ষপথ থেকে যাবে। তাহলে তোমাকে যদি কেউ বলে যে Fe2+ কত হবে, উত্তর হবে কি 1s2 2s2 2p6 3s2 3p6 and 3d6। তার মানে ইলেকট্রন কোত্থেকে চলে যাবে? 4s থেকে ইলেকট্রন চলে যাবে, এবং 4s তখন কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। এটাই তোমাকে খেয়াল রাখতে হবে যে বহিস্থ কক্ষপথ থেকে ইলেকট্রন যাওয়া মানে কি 4s শূন্য হয়ে গেছে। এখন তোমাকে কেউ একজন এক কলম বাড়ায় বলে যে আচ্ছা স্যার তাহলে Fe3+ হইলে কেমন হবে? এটা তো আমরা বুঝলাম, Fe3+ দিলে কি করতাম আমরা? Fe3+ মানে কয়টা ইলেকট্রন গেছে? আরো একটা ইলেকট্রন গেছে, তাই না? তাহলে সেটা কোত্থেকে যাবে? এবার কোত্থেকে যাবে? এবার কিন্তু 4s থেকে গেছে, এবার এরপরে কোথায় যাবে? নিচের দিকে আসা শুরু করবে। নিচের দিকে আসা মানে থার্ড শেল থেকে যাবে। থার্ড শেলে কে যাবে? সবার লাস্টে কি আছে? 3D আছে। তাহলে থার্ড শেলে কোনটা থেকে যাবে? সর্ববাহিরটা থেকে যাবে। বাইরেটা কি আছে? ডি আছে। এবার ইলেকট্রন কোথা থেকে যাওয়া শুরু করবে? 3D থেকে যাওয়া শুরু করবে। এটা আগে খেয়াল করে বুঝবা। প্রথমে বহিস্থ স্তর কে ছিল? 4s, ওখান থেকে 2টা গেছে, কিন্তু এখানে মাথার উপরে যখন 3+, তার মানে কয়টা যেতে হবে? 3টা যেতে হবে। তাহলে 2টা কোথা থেকে যাবে? 4s থেকে যাবে। আর এরপরে নিচে কে আছে? কক্ষপথে 3D আছে, তাহলে এরপরে কোত্থেকে যাবে? 3D থেকে একটা যাবে, 4s থেকে 2টা যাবে, 3D থেকে একটা যাবে। তাহলে তখন ইলেকট্রন বিন্যাস কেমন হবে? তখন ইলেকট্রন বিন্যাস হবে এরকম, 3D 5 হয়ে গেল। 6 থেকে একটা কমে কয়টা হয়ে গেল? 3D 5 হয়ে গেল। এই হচ্ছে কাহিনী, ঘুরে ফিরে এটাই ঘুরে ফিরে তার কাহিনী।
বহিস্থ কক্ষপথে সে মেনটেন করবে অল দ্য টাইম, ইন এভরি কেসেস সে আসলে ওইটাই মেনটেন করে যাবে। ওকে, তো এগুলো তো গেল ধনাত্মকের ক্ষেত্রে, তাই না? তো এখানে ঋণাত্মক আয়ন হইলে কি হবে? ঋণাত্মক হইলে ইলেকট্রন কিন্তু তার সাথে যোগ হবে। আমরা এটাকে এখানে দিই, ঋণাত্মক হইলে তার সাথে ইলেকট্রন যোগ হবে। তোমার এটা মাথায় রাখতে হবে, ঋণাত্মকের ক্ষেত্রে কি হবে, ঋণাত্মকে ইলেকট্রন যোগ হবে। তো মনে করো আমরা একটা ঋণাত্মক দিয়ে করতে চাই, যেমন ধরো তোমাকে বললো Cl মাইনাস, Cl মাইনাসে ইলেকট্রন বিন্যাস কেমন হবে? আসো আমরা একটু দেখি। তো ক্লোরিনের ক্ষেত্রে মনে রাখবা, ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন কয়টা থাকে? 17টা থাকে। তাহলে Cl মাইনাসে কয়টা হবে? একটা বেশি, মানে 18টা হয়ে যাবে, তাই না? আচ্ছা ফাইন। তো আমরা আরেকটু সহজ থেকে যাই, আমরা ধরো ফ্লোরিন থেকে যাই। প্রথমে ফ্লোরিনে কয়টা থাকে? 9টা থাকে, তাই না? ফ্লোরিনে যদি 9টা থাকে তাহলে F মাইনাসে কয়টা হয়ে যাবে? 10টা হয়ে যাবে, তাই তো, তাই না? তাহলে ফ্লোরিনের ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাস কি পাবো? আমরা ফ্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস পাবো যেহেতু 9 1s2 2s2 2p5, দেখো 9টা কিন্তু হয়ে গেছে। এখন তোমাকে যদি বলে স্যার তাহলে F মাইনাসে কয়টা হবে? F মাইনাসে কি আসবে? 10টা হয়ে যাবে, তাই না? তাইলে ইলেকট্রন কোথায় প্রবেশ করবে? কোথায় প্রবেশ করবে? সরবহিস্থতে কি আছে? 2p আছে। তাহলে ইলেকট্রন কোথায় প্রবেশ করবে? 2p-তে প্রবেশ করবে, এবং এটা কি হয়ে যাবে? 1s2 2s2, তারপর কি হয়ে যাবে? 2p6 হয়ে যাবে। ওখানে 5টা ছিল, একটা বাইরে, সেটা কি হয়ে যাবে? 6 হয়ে যাবে। স্যার নিয়ম কিন্তু এটাই, এটা মাথায় রাখতে হবে। একইভাবে যদি তুমি ক্লোরিন করতে যাও, ক্লোরিনের ক্ষেত্রে কি হবে? 1s2 2s2 2p6, তারপর কি হবে? 3s2 3p5। কেন আমরা এমনটা পাচ্ছি? কারণ ক্লোরিনের হচ্ছে কি 17, এটা একটু মাথায় রাখতে হবে। 1s2 2s2 2p6 3s2 3p5, 17টা কিন্তু হইল। কিন্তু তোমাকে যদি বলে ক্লোরিন মাইনাস, রাইট, আমরা Cl মাইনাস করতে চাই। Cl মাইনাস মানে এখন ইলেকট্রন কিন্তু বাইরে গেছে, ইলেকট্রন এখন হয়ে যাবে 18টা। তাহলে ইলেকট্রন কোথায় ঢুকবে? 1s2 2s2 2p6 3s2 এন্ড ফাইনালি এখানে চলে যাবে 3p, এখানে চলে যাবে 6টা ইলেকট্রন। এটাই কিন্তু নিয়ম, এভাবেই ইলেকট্রনগুলো প্রবেশ করবে। ওকে, সবাই একটু তুলে নাও। ওকে, আমরা তুললাম। এভাবে করাচ্ছে, তো এগুলো কিন্তু খুব শর্টকাট কিছু টেকনিক আছে। এই যে এসপি কোনটাতে ইলেকট্রন যাবে না যাবে, তো শর্টকাটগুলোর উপরে আমি আলাদা একটা ভিডিও দেওয়ার চিন্তা করতেছিলাম, সমস্যা নেই, আমরা এখানে একটু দেখে নিই। তো এই যে উপরে যে ছক হোয়াইট কালারে, এটা যদি মনে রাখতে না চাও, তারা আদারওয়াইজ একটা ছড়া আছে, অবশ্য আমার ছড়া মনে থাকে না, শোনো 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 পিয়া শোনো, ঠিক আছে, এরকম একটা ছড়া আছে। তা আমরা ওটা একটু দেখি, ছড়াটা আসলে কি বলে। শোনো শোনো, যা কিছু বলবা 2বার করে বলবা। শোনো 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 প্রিয়া শোনো, শোনো প্রিয়া, প্রিয়া শোনো। তাই না? এটা একটা ছড়া আছে, এরকম ছড়া দিয়ে তুমি মনে রাখতে পারো, শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া শোনো, ডিপিএস করো, ডিপিএস করো, ডিপিএস করো, ডিপিএস করো। তারপর আছে এফডিপিএস করো, এফডিপিএস করো, ওটা আসলে জানার দরকার নাই। তা আমরা এখানে আসলে কি কি বুঝাইতেছি একটু দেখি। আমরা প্রথম জিনিসগুলো একটু দেখি। শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস করো, ডিপিএস করো। তো এখানে কি আসবে? শোনোতে কি আসবে?
শোনোতে আসবে হচ্ছে এস, এস, এই শোনোতে আসবে হচ্ছে এস, প্রিয়াতে কি হবে পি, এটাতে হবে হচ্ছে আবারও কি এস, এটাতে হবে হচ্ছে আবারও পি, এটাতে হবে হচ্ছে এস, আর এটা তো লেখাই আছে ডি, এটাও লেখা আছে পি, এটাও লেখা আছে এস, তাই না? করতে আমরা কিছুই করব না, এখানে আবার ডি, এখানে আবার পি, এখানে আবার হচ্ছে এস। এই হচ্ছে অর্ডার এস এস পিএস পিএস ডিপিএস ডিপিএস। তো সেখানে আসলে আমরা এখন কিভাবে বসাবো, এটা হচ্ছে অরবিটাল একটা সিরিয়াল। এখন তুমি সংখ্যাগুলো বসাবা, যেমন এখানে তুমি কি বসাবা, প্রথমে বসাবো 1, তাহলে প্রথমে কোথায় গেল 1s, তারপরে 1s এর পরে তো 1p হয় না, তাই না, আরেকটা এস আসছে, তাহলে আমরা এস গুলা বসাবো 1s, তারপর কি হবে 2s, তারপর কি আছে এখানে আছে 3s, তারপর এখানে কি আছে 4s, তারপর এটা কি হবে 5s, তারপর এটা কি হবে 6s, তাই না? এইভাবে আমরা বসাই গেলাম। এই যে এখানে 5s আর এখানে হচ্ছে 6s, তারপর আমি একটু এখানে একটু গ্যাপ গুলা বাড়াই দেই, তাহলে একটু লিখতে সুবিধা হবে, গ্যাপগুলো একটু ছোট হয়ে গেছে। আচ্ছা, তো এরপরে আমরা কি করব, আমরা পরেরটা চলে যাব, এস গুলা বসানো শেষ। এবার দেখো পি কোথা থেকে শুরু হবে, পি শুরু হবে এখান থেকে 2p, তাইলে এরপর এটা কই যাবে 3p, তারপর কোথায় যাবে এটা 4p, তারপর এটা কি যাবে 5p, এরপর 6p হয়, আমি আসলে সবগুলো লিখিনি, বললামই তো 6s পর্যন্ত লিখবো। এন তুমি পি গুলা বসাই ফেলছো, এবার তুমি করলা কি ডি বসাবা, রাইট? তো ডি এখানে এখানে নাই 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 নাই, ডি কোথা থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, তো ডি প্রথমে শুরু হয় কোথা থেকে 3 থেকে শুরু হয়, 2 এ নাই 4 এ নাই, তারপরে এটা হবে, তাই না, এটা হবে কি 4d হবে। এখন তুমি একটু খেয়াল করে দেখো কোথা থেকে গেছে, দেখো জীবনটাকে আরো সহজ করি আমরা। প্রথমে ইলেকট্রন কই যাবে 1s এ, তারপর 2s, তারপর 2p, তারপরে 3s, তারপরে 3p, তারপরে 4s, তারপরে কোথায় গেছে 3d, তারপরে কোথায় গেছে 4p, তারপর গেছে কি 5s, এসটা মুছে গেছে সরি 5s, তারপর কি হবে 4d তে যাবে, তারপর কোথায় যাবে 5p তে যাবে, তাই না? আমরা কিন্তু এভাবেই এই সিরিয়ালে কিন্তু এতক্ষণ পরে আসি 4d, তারপর কি যাবে 5p, এন্ড ফাইনালি কোথায় যাবে 6s এ যাবে। এবং এটাই কিন্তু আমরা এতক্ষণ ধরে অনেক কিছু করে পড়তেছিলাম, বাট তুমি কিন্তু চাইলে এইভাবে ছড়া দিয়ে মনে করতে পারো, শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো ডিপিএস করো, ডিপিএস করো। এরপর আরো একটা আছে, মানে এর পরের লাইনগুলো হচ্ছে এফ ডিপিএস করো, ঠিক আছে, ওটা এফ পর্যন্ত আসলে লাগে না, তো এই জন্য আমি লিখি নাই, আসো ওইটাও লিখে দিই, এফ ডিপিএস করো, এফ ডিপিএস করো। আবারও লিখবো আমরা, রিপিট করো, যা কিছু বলবা ডাবল ডাবল বলবা বাসায় বাচ্চাদের মতো, এফ ডিপিএস করো। তো এখানে কি হচ্ছে, এখানে আসবে এফ, এখানে আসবে কি ডি, এখানে আসবে পি, এখানে আসবে এস, আমরা করোকে কাউন্ট করব না। এখানে আবার আসবে কি এফ, এখানে আসবে হচ্ছে ডি, এখানে আসবে পি, এখানে আসবে হচ্ছে এস, তাই তো আমরা এস পাইলাম। এখন আমরা কি করব, আমরা আবারও কি করব, যে জিনিস সংখ্যাগুলো যেগুলো বসাইতেছিলাম, তো এখানে এস এর কাহিনীগুলো আমি কি বলছিলাম, এখানে দেখো কত পর্যন্ত লিখছি আমরা 6s পর্যন্ত লিখছি, তাহলে এটা কি হবে অবশ্যই 7s হবে তারপরেরটা, তাই না? 8s আসলে লাগেই না, তো আমি অনেক দূর পর্যন্ত লিখে ফেলছি। এরপর এটা কি লিখবো আমরা 8s লিখবো, যদি এক্সিস্ট করে, যদি এটিগুলো এক্সিস্ট করে না। তারপর আমরা কি লিখবো পি লিখবো, এখানে 5p গেছে, 5p এর পর এটা তাহলে কত আসবে 6p আসবে, আর এটা কত যাবে 7p, সিরিয়ালি পি বসাইছি আর কিছুই না। এরপরে আমরা কি লিখবো, আমরা ডি এর গুলা লিখবো, ওখানে কোন পর্যন্ত গেছে দেখো 4d পর্যন্ত গেছে, তাহলে এটা হবে কি 5d, এটা কি হবে 6d গেল। এবার এফ শুরু হয়েছে, তাই না? এফ শুরু হয় থেকে 4f থেকে শুরু হয়, আমরা কিন্তু এটাই শিখছিলাম একটু আগে, এফ শুরুই হচ্ছে 4 থেকে,
তাহলে এফ প্রথম আসছে এখানে, তাহলে এখানে হবে কি 4f, আর এটা কি হবে 5f। বাস দেখো সিরিয়াল কিন্তু হয়ে গেছে একদম সব পানির মতো সোজা। প্রথমে 1s এ যাবে, তারপর 2s এ যাবে, তারপর 2p, তারপর 3s, তারপর 3p, তারপর 4s, তারপর 3d, 4p, 5s, তারপর কোথায় যাবে 4d তে যাবে, 5p তে যাবে, তারপর কোথায় যাবে 6s এ যাবে, এবং এখানে তারপর কোথায় যাবে 4f এ যাবে, 5d তে যাবে, 6p তে যাবে, তারপর কোথায় যাবে 7s এ যাবে, তারপর কোথায় যাবে 5f, 6d, 7p, এবং লাস্টে যাবে কি 8s এ চলে যাবে। বাস দেখো এই সিরিয়ালে তুমি করে ফেললেই দেখো সবগুলো ইলেকট্রন তুমি সুন্দরভাবে ঝাঁকা ঝাঁক তাকা তাক করে ফেলতে পারবে। জাস্ট ছড়াতে কি শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, যা কিছু বলবে ডাবল বলবে, শোনো শোনো দুইবার, প্রিয়া শোনো দুইবার, ডিপিএস করো ডিপিএস করো, এফডিপিএস করো এফডিপিএস করো, এভাবে করে তুমি করে ফেলবা, দেখবা তুমি যা কিছু আছে সব কিন্তু মিলাই ফেলতে পারবা নির্ভেজালে একদম। ঠিক আছে, তোলা হয়েছে। আজকের এই অংশটুকু অনেক ইম্পর্টেন্ট, আমরা ইলেকট্রন বিন্যাসের অনেক বিস্তারিত দেখতেছি, যেগুলো যেগুলো আসার মতো সবগুলোই আমরা যাব, সমস্যা নেই। তো এটা দিয়েও কিন্তু তুমি জীবনটাকে সরস করে সবকিছু মিলিয়ে ফেলতে পারো। তো আসলে আমরা একটু কোশ্চেন গুলো দেখি ইলেকট্রন বিন্যাস থেকে কেমন কোশ্চেন আসছে। এই যে দেখো আমাদের একটা ইলেকট্রন বিন্যাস বোর্ডে আসছে, সকল বোর্ড 2018-তে, যে জেড মৌলটির সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটি হবে। জেড মৌলটির সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটি হবে। তো জেড এর ক্ষেত্রে আমরা কি দেখছি 21। নাও 21 ইলেকট্রন বিন্যাস কিন্তু আমরা একটু আগে করা শিখছি, আমরা একটু চেষ্টা করে দেখি, তাই না। তুমি এখন এই যে শিখছো শোনো শোনো প্রিয়া শোনো, তাই না, তুমি আগে এটা লিখে ফেলবা, এই যে 1s, 2s, ঠিক আছে, তারপর মুছে দিবা আর কি 3s, তারপর সরি 2p, শোনো শোনো প্রিয়া শোনো, তারপর কি বলছে আবারও প্রিয়া শোনো বলতে হবে, তাহলে এবার কি আসবে 3p, তাই না, তারপর ডিপিএস করো, তারপর ডিপিএস করো। তো এখানে কিন্তু এত দূর যাওয়া লাগবে না, আসলে এর মধ্যেই হয়ে যাওয়ার কথা। তুমি দেখো ইলেকট্রন বিন্যাসগুলো, এখানে দুইটা দিছো, এখানে দুইটা দিছো, কয়টা গেল 4টা, তারপর কোথায় গেছে এখানে 6টা দিছো, কয়টা হয়ে গেছে 10টা, এই দুইটা কয়টা হয়ে গেছে 12টা, এখানে আবার 6টা, কয়টা হয়েছে 18, 18 পরে এখানে 2 গেছে, এখানে কয়টা যাবে একটা গেছে, দেখো 21টা হয়েছে। বাট আমরা কি শিখছি পরীক্ষার খাতায় আমরা এভাবে লিখবো না, ইলেকট্রন এভাবে লিখলেও আমরা পরীক্ষার খাতায় কিন্তু একটু গুছায় লিখবো, এটা একটু ছুক করে লিখবো আমরা, একটু সুন্দর করে লিখতে হবে। তো এসে দুইটা দিয়ে আমরা এখানে একটা দিয়ে দিব, বাস 21টা হয়ে গেল। এখন যদি তাই হয় তাহলে দেখো এখানে কোনটা আছে এটার সাথে মিলে, এই যে প্রথমটাই আছে, যেহেতু প্রথমটা আছে তাহলে এটাই হবে কি আমাদের সঠিক উত্তর। ওকে ঠিক আছে, এবার আসো পরেরটা কি হবে বলো তো, এটা কি হবে। আমরা কপার একটু আগেই করছি তাই না, খানিকক্ষণ আগেই আমরা কিন্তু কপার করে আসছি, জাস্ট কিছুক্ষণ আগেই আমরা কপারটা কিন্তু সবাই করছি। তাহলে বলো তো কপারে কি হবে এবার 3d10 4s1, তাই না, এই যে দেখো লাস্টে কোথায় 3d10 4s1 কোথায় আছে, এটাতে আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, আমরা কিন্তু করছি একটু আগে। তারপর আসলে আমরা একটা বোর্ডের কোশ্চেন সলভ করি, এটা অনেকবার আসছে। এই যে ক্রোমিয়াম এবং কপারে ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রমধর্মী হওয়ার কারণ কি। তো কারণ কিন্তু আমি অলরেডি বলছি, স্থায়িত্ব অর্জন, স্থায়িত্ব অর্জনের জন্য সে কি করবে ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস দেখাবে, স্থায়িত্ব অর্জনের জন্য ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস দেখাবে। তো কি করবে সে 4s থেকে ইলেকট্রন নিয়ে 3d তে চলে আসবে। তো কারণ কি ব্যতিক্রমধর্মী স্থায়িত্ব অর্জন, স্ট্যাবিলিটি, আমরা এক কথায় লিখে রাখবো স্থায়িত্ব অর্জন, স্থায়িত্ব অর্জন, এবং তার মধ্যে আমরা কি করবো ইলেকট্রন বিন্যাসগুলো দেখাই দেব। ক্রোমিয়ামেরটা ব্যতিক্রমধর্মী কেন, এই যে 1s2, 2s2 আমরা একটু আগেও করছি, 2p6, 3s2, 3p,
6 3d5 4s1 করতে করতে মুখস্থ হয়ে যাবে বলছিলাম। তারপরে কি লিখবেন? তারপরে আপনি পরেরটা লিখবেন, কপারেরটা। ওয়ান এস টু, টু এস টু, 2p6, 3s2, 3p6, 3d10, 4s1। এটাই হচ্ছে আমাদের প্রশ্নটার উত্তর। এবার আসলে এটার উপরে বেস করে আমি বলতেছি, এই কনসেপ্টের উপর বেস করে আরো কিছু প্রশ্ন আসছে। এই যে দেখো, এটাও কিন্তু একই জিনিসের প্রশ্ন। কি বলছে দেখো, সবাই প্রশ্নটা পড়ো। এখানে বলছে নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলো উত্তর দাও। তো এখানে এ এবং বি এর ব্যাপারগুলো দিছে। এখানে অ্যাগেইন এটা কি দিছে, 29 দেওয়া আছে। 29 মানে এটা কপার, 16 দেওয়া আছে, 16 মানে হচ্ছে সালফার। ওকে, বলছে এ মৌলটির ইলেকট্রন বিন্যাস এবং বি মৌলটির ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। ব্যতিক্রম কারণ কি, এতে তো 29 আছে, সেখানে কিন্তু ব্যতিক্রম তুমি ইলেকট্রন বিন্যাস দেখা দিছে। আর 16 কি, এটা তো ওইরকম কোনো ঝামেলা নাই, এই জন্য বি মৌলের সাপেক্ষে ব্যতিক্রম বলছে। তো আমরা একটু জাস্ট ছোট্ট করে ইলেকট্রন বিন্যাসটা দেখাই দিই। তুমি মনে রাখবা এটা হচ্ছে কপার, আর এটা হচ্ছে সালফার। বাট আমরা এটা কোথাও লিখতে পারবো না পরীক্ষার খাতায় যে এটা সালফার এটা কপার, না লেখাটাই ভালো। জাস্ট শুধু ইলেকট্রন বিন্যাসটা করে দিবা। তো 29 দেওয়া আছে, এর ইলেকট্রন বিন্যাস কি হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s1। আর এটার ক্ষেত্রে 16 ক্ষেত্রে যেটা দেওয়া আছে, যেটা ব্যতিক্রমধর্মী আসলে আমাদেরকে বলা আছে। সো ব্যতিক্রম যেটা, সেটার ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কেমন হয় আমরা একটু দেখি। এটা তো ব্যতিক্রম না, এটা তো নরমাল। ব্যতিক্রম হচ্ছে আসলে 29টা ছিল, ওর তুলনায় ব্যতিক্রম বলছে। সো এটা আমরা ইলেকট্রন বিন্যাস করব। 1s2, 2s2, 2p6, এই পর্যন্ত দেখো 10টা হয়ে গেছে খাটাখাট। তারপর কি হবে? 3s2, 3p4, দেখো 16টা হয়ে গেছে। মিলে গেছে, কিন্তু মিলে যাওয়ার কথা। তাহলে আমরা বুঝলাম এটা আসলে কিভাবে কাজ করলো, আমাদের সবাই মাথায় আসলো। সবাই একটু তুলে নাও। তো চলো আমরা এবার আমাদের পরবর্তী টপিকটায় যাই। পরবর্তী টপিকটা হচ্ছে একটু ম্যাথমেটিক্যাল। আমরা কৌণিক ভরবেগ বের করার চেষ্টা করব। তো কৌণিক ভরবেগ আমরা কিন্তু বোরের সূত্র থেকে পাইছি যে কৌণিক ভরবেগ কোনটাকে বলতেছি আমরা, এমভিআর। এটাকে আমরা বলতেছি হচ্ছে কৌণিক ভরবেগ। আমি কিন্তু এটা পড়াইছিলাম, ভর ইনটু বেগ হচ্ছে ভরবেগ, আর কৌণিক যখন হচ্ছে তার মধ্যে ব্যাসার্ধ গুণ করা হয় তখন তাকে বলি আমরা কৌণিক ভরবেগ। তাহলে এই পুরো রাশিটাকে আমরা বলবো হচ্ছে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ, এটা হচ্ছে কৌণিক ভরবেগ। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? mvr is equal to nh বাই কি হবে? 2h পাই হবে। এটা কিন্তু আমাদের ফর্মুলা দেওয়া ছিল। এখানে n হচ্ছে কক্ষপথ সংখ্যা, n হচ্ছে কক্ষপথ সংখ্যা, আর h হচ্ছে কি প্লাঙ্কের ধ্রুবক। h এর মানও কিন্তু আমরা জানি 6.626 10⁻−34। এটা কিন্তু আমি লেখাই দিছিলাম, একটু মনে করে দেখো, এটা কিন্তু আমি লেখাই দিছিলাম 6.626 10⁻−34। আচ্ছা গেল। তো তাইলে এটার একক কি হবে বলো তো আমাকে সবাই? এই যে জিনিসটা আমরা বললাম, এটার একক কি হবে? একক কি বলো বলো, কি হবে? মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড, তাই না? আমি কোন এক কারণে কমেন্ট পড়তে পারতেছি না কারোই, সরি, লোড হচ্ছে না। মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। এটা হচ্ছে কৌণিক ভরবেগের অঙ্ক করার জন্য আমাদের কাজে লাগবে। তো এখন তোমাকে যাই দেওয়া হোক না কেন, তুমি কিন্তু এই সূত্রতে বসায় দিলে
মানগুলো পেয়ে যেতে পারবা। কক্ষপথ নাম্বার এবং এই প্লাঙ্কের ধ্রুবক টুবক গুণ করলে তুমি ডাইরেক্ট কনিক ভরবেগ পেয়ে যাবা। তোমাকে আবার ব্যাসার্ধ ট্যাসার্ধ দিতে পারে, আবার মাঝে মাঝে বেগ দিয়ে দিতে পারে, বেগ টেক দিয়ে দিলে তুমি সেগুলোর রেসপেক্টে অঙ্ক করে ফেলতে পারবা। তো চলো আমরা 1-2 পিস অঙ্ক করি, তাহলে এই কনসেপ্টটা কিন্তু আমাদের একবারে ক্লিয়ার হয়ে যাবে। আসো আমরা প্রথমে একদম ইজি অঙ্ক, যে পরমাণু দ্বিতীয় শক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রনের ভরবেগ কত হবে এটা আমাদেরকে বাইর করতে বলছে। দ্বিতীয় শক্তি স্তর মানে আসলে কত বলছে এবং তার রেসপেক্টে কি কি জানি বাইর করতে বলছে আমরা একটু দেখি। দ্বিতীয় শক্তি স্তর মানে আমাদের n এর মান কিন্তু হয়ে গেছে 2। এখন কৌণিক ভরবেগ বাইর করার ফর্মুলা কিন্তু আমরা শিখলাম একটু আগে, যেটা ফর্মুলা হচ্ছে এটা mvr is equal to nh by 2 পাই। তো n এর মান আমাদেরকে দেওয়া আছে, h এর মান আমরা জানি মুখস্থ মান, 2 পাই বসায় দিব, তাহলে অঙ্কের উত্তর চলে আসার কথা। তাহলে আমরা একটু বসায় দেখি, এখানে n এর মান কত 2, তাই না? দ্বিতীয়, তারপর কি হবে, এটা বসবে 6.626 10 টু দি পাওয়ার -34 আর 2 পাই আছে, তো এখানে কি হবে 2 2 তো কাটাকাটি চলে যাবে, তাই না? তাহলে এটা বসালে আমাদের উত্তর চলে আসবে। একটু ক্যালকুলেটর বসায় বলো তো কত হয়, সবাই একটু করে ফেলো, ক্যালকুলেটর বসায় কত আসে। আমিও তোমাদের সাথে সাথে করি। এরকম কিছু একটা মান আসার কথা, 2.109 10 টু দি পাওয়ার -34 এটা আসার কথা। 2.109 10 টু দি পাওয়ার -34 এটা আসার কথা। এখন এটার একক কি হবে দেখো, ওই যেটা ছিল ওইটাই, কেজি সরি মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। এটাই থাকবে, তাই না? জাস্ট মান বসেছি, এখানে কিন্তু কোনো ভেজাল নেই বাবা, জাস্ট মান বসেছি, মান বসে আমরা অঙ্কটা করে ফেলছি। ইজি ইজি, একদম সহজভাবে চিন্তা করতে হবে। আসলে আমরা পরেরটাই যাই। এ পরমাণুর তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে আমাদেরকে, এত হলে এই কক্ষপথে ঘূর্ণনরত ইলেকট্রনের গতিবেগ কত হবে। খেয়াল করো, আগের বারে কিন্তু ডাইরেক্ট কণিক ভরবেগ বের করতে বলছে, কোনো ভেজাল নাই। এবার কিন্তু বলছে আমাদেরকে যে ইলেকট্রনের গতিবেগ কত হবে, মানে বেগ ভি বের করতে বলছে। তো বেগ ভি বের করার ক্ষেত্রে আমরা কিন্তু একই ফর্মুলা ইউজ করব। কি করব আমরা, এই যে দেখো mvr is equal to nh by 2 পাই, এটাই আমরা লিখব। এখন আমাদের এখানে কিন্তু ভি চাইছে, ব্যাসার্ধর মানটান সবই দেওয়া আছে, সবই আমাদের কাছে কিন্তু আছে, আমাদের ভি দেওয়া নাই। তো আমরা এই যে দেখো ব্যাসার্ধ কোথায় পাইছি, দেখো ব্যাসার্ধ এখানে কিন্তু দেওয়া আছে, এগুলো একটু খেয়াল করতে হবে কোশ্চেনে কি কি দেওয়া থাকে। এখানে ব্যাসার্ধ আর এর মান আমাদের দেওয়া আছে 8.5 10 টু দি পাওয়ার -10 মিটার, এটা আমাদেরকে দেওয়া আছে। এবং আরো একটা জিনিস দেওয়া আছে, এটা কক্ষপথ নাম্বার কত দেওয়া আছে 3, তাহলে n এর মান কিন্তু আমরা 3 পাবো, আর h এর মান তো আমরা সবই জানি। তাহলে তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে এগুলো বসায় দেওয়া। এখন তোমার মনে প্রশ্ন জাগবে, আচ্ছা এখানে m এর ভ্যালু কত হবে, m এর ভ্যালু কত হবে এটা দেখার জন্য তোমাকে দেখতে হবে কার গতিবেগ বের করতে বলছে, ইলেকট্রনের বের করতে বলছে। এখন ইলেকট্রনের জন্য আসলে ভর কত হয় এটাও কিন্তু আমরা শিখছি, 9.11 10 টু দি পাওয়ার -31 কেজি বা 28 গ্রাম। এখন এখানে যেহেতু আমরা সবগুলা এসআই এককে বসাচ্ছি, তাহলে আমরা কি বসাবো, এখানে কিন্তু খেয়াল করে বসাইতে হবে, এটা 10 টু দি পাওয়ার -31 কেজি বসাইতে হবে। এই এককগুলো বসাইতে ভুল করা যাবে না স্যার, এটা অবশ্যই তোমাদেরকে ভালো করে করতে হবে, এগুলো ভুল করা যাবে না। এখন তুমি যদি এখানে বসাও তাহলে কি আসবে, m এর মান আসবে 9.11 10 টু দি পাওয়ার -31 ইনটু আমরা বেগ বসাইলাম, বেগ তো আমরা জানি না, এটাই আমাদেরকে বাইর করতে হবে। আমরা আর বসাবো, আর হচ্ছে কত 8.5 10 টু দি পাওয়ার -10। সেখানে জায়গা হচ্ছে না, আমি একটু এটাকে সাইড করে নিই, ওকে আস্তে করে সাইডে নিয়ে যাই, চলো চিপায়, কেমন, ঠিক আছে। এবার এটার ব্যাসার্ধ তো পাইলাম, কক্ষপথ নাম্বার 3, h এর মান কত 6.626 10 টু দি পাওয়ার -34, আর এখানে হবে কি 2 পাই। দেখো এখানে পুরো জিনিসটার মধ্যে অজানা রাশি কিন্তু একটাই, আমরা ভি এর মান জানি না।
আমরা এটা কিন্তু সলভ করলে সরাসরি ভি এর মানই শুধু পাবো। আমরা কি করলাম, একটু প্রসেস করি জিনিসটাকে, একটু সুন্দর করি চেহারাটা, তাই না? ডান বাম আর গুণন বজ্র গুণন এগুলো একটু করি আর কি। হ্যাঁ, তাহলে এখানে উপরে কি থাকবে, 3 × 6.626 10⁻34। তারপরে আমরা কি করবো, বাকি সবকিছু নিচে চলে আসবে। তাহলে কি আসবে, 2 পাই × 9.11 10⁻31 × 8.5 10⁻10। বাস বসায় দাও, তাই না? ক্যালকুলেট করলে মান চলে আসবে না? কোনো ভেজাল আছে? ভেজাল মনে হচ্ছে কোথাও? বসায় দিলে কিন্তু সহজে উত্তর চলে আসার কথা। এখন একটু ক্যালকুলেটর চাপ দিয়ে দেখো তো কত আসে। দেখো দেখো, চলো তোমাদের সাথে তো আমিও করে ফেলি। বেশ বড়সড় একটা মান আসবে আর কি, হৃষ্টপুষ্ট মান। পাওয়ারে নিয়ে যেতে পারো চাইলে। তো এটা আসবে এরকম 4,08559.68 বা 69 মিটার পার সেকেন্ড। এটার একক হবে মিটার পার সেকেন্ড। সো এটাকে তুমি চাইলে পাওয়ারে নিয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। চাইলে এগুলাকে পাওয়ারে নিয়ে যেতে পারো, 4 × something 10⁵ এভাবেও নিয়ে আসতে পারো। সবাই বুঝছি? পারবো? পারবো না? ওকে, ঠিক আছে। আজকে তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আমরা আগামী ক্লাসে এটার বাকি অংশ এবং যতগুলো ম্যাথ আছে সবগুলা করে ফেলবো, যা কিছু আছে চ্যাপ্টারে সব শেষ করে ফেলবো। ওকে, ধন্যবাদ সবাইকে।